পরিবারের সম্মানের কথা চিন্তা করে আমি তোমাকে বিয়ে করেছি। তোমাকে আমি কোনোদিনও আমার স্ত্রীর অধিকার দিতে পারবো না। দুর্জয় নরম স্বরে মিহুকে বলে ওঠে। মিহু কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে, আপনি তাহলে কেন ছাদনা তলায় বিয়েটা ভেঙে দিলেন না? আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়নি, আপনার বিয়ে ঠিক হয়েছিল আমার দিদির সাথে। তখন এই কথা মনে ছিল না? আমি এক কথা দুইবার বলতে পছন্দ করি না। বিয়ের আসর থেকে যদি চলে আসতাম তাহলে তোমার বিয়ের লগ্ন পেরিয়ে যেত, আর তুমি লগ্নভ্রষ্টা হতে। তখন লোক সমাজে তুমি মুখ দেখাতে কি করে? হ্যাঁ, দুর্জয়ের বিয়ে ঠিক হয় মিহুর বোন ছোঁয়ার সাথে। ছোঁয়া পরিবারের চাপে বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু ছোঁয়া দুর্জয়কে ভালোবাসে না। ছোঁয়া ভালোবাসে অন্য কাউকে। বিয়ের অবসরে পালিয়ে যায় একটা চিঠি লিখে। দুই পরিবারের সম্মান বাঁচাতে মিহুর স্বপ্নকে কবর দিতে হয়। মিহুকে তার দিদির পরিবর্তে বিয়ের আসরে নিয়ে আসা হয়। দুর্জয় বিয়েটা খুব খুশি। দুর্জয় সেই কলেজ লাইফ থেকে ছোঁয়াকে ভালোবাসে, কিন্তু কোনোদিন বলার সাহস হয়নি। দুর্জয় অবশেষে নিজের ভালোবাসার মানুষকে নিজের করে ভাবে এর থেকে বড় পাওয়া আর কিচ্ছু নেই। কিন্তু শুভ দৃষ্টির সময় বিয়ের কোণে বোতল দেখে দুর্জয় খুব রেগে যায়। বিয়ের মালা ফেলে দিয়ে, ছোঁয়া কোথায়? আমি এই বিয়ে করতে পারবো না। আমি ছোঁয়াকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। উপস্থিত সবাই ছোঁয়ার নামে অনেক বাজে কথা বলতে শুরু করে। বিয়ের আসর থেকে মেয়ে পালিয়ে গেছে সে নিয়ে অনেকে ছোঁয়ার মা বাবাকে অপমান করতে থাকে। মিহুকেও কম অপমান সহ্য করতে হয়নি। অনেকে এটাও বলতে শুরু করে দেয়, মিহুর জন্য তার বোন ছোঁয়া পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বড় বড় বিজনেসম্যানরা চৌধুরীদেরও অপমান করতে থাকে। তারা বলতে থাকে, মিস্টার তিহান চৌধুরী, আমরা এটা আশা করিনি আপনি আমাদের এই বিয়েতে ইনভাইট করে এভাবে অপমান করবেন। আপনি আমাদের মূল্যবান সময়টুকু নষ্ট না করলে পারতেন। এভাবে লোক হাসানোর কোনো দরকার ছিল না। তিহান চৌধুরী হলো দুর্জয়ের বাবা। প্লিজ আপনারা একটু শান্ত হন। কে বলেছে বিয়ে হবে না? এই বিয়ে হবে। তুর্য মিহুকে বিয়ে করবে, এটা আমার শেষ অ্যান্ড ফাইনাল কথা। দুর্জয় তার বাবার কথা শুনে করুণ চোখে তার বাবার দিকে তাকায়। দুর্জয় কি বলবে ভেবে পাচ্ছে না। তিহান চৌধুরী নিজের সন্তানের এমন অবস্থা দেখে বুঝতে বাকি রইল না দুর্জয় কি বলতে চাইছে। তিহান চৌধুরী এগিয়ে এসে দুর্জয়ের কাঁধে হাত রেখে বলে ওঠেন, প্লিজ তুর্য, তুমি আমাদের মান সম্মানের কথা একটু ভেবে দেখো। আজ যদি তুমি এই বিয়ে না করো তাহলে আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাবে। কিছুই থাকবে না এই সমাজে। আর আমরা সমাজ ছাড়া চলতে পারি না। সমাজের নিয়ম নীতি আমাদের মেনে চলতে হয়। দুর্জয় তার বাবার অসহায়ত্ব দেখে বিয়েতে রাজি হয়ে যায়। আমি কিছুতেই তোমার মাথা নিচু হতে দেব না বাবা। কোনো ছেলেই চায় না তার বাবা মাথা নিচু করে সমাজে বেঁচে থাকুক। তুমি সব সময় মাথা উঁচু করে চলবে। তিহান চৌধুরী ছেলের এমন উদারতা দেখে মুগ্ধ হয়ে যান। তিহান চৌধুরীর অনুমতিতে বিয়ের আসর আবার পুনরায় নতুন করে শুরু করে। এবার কোনো হাসি নেই দুর্জয়ের মুখে। মুখটা বাংলার 5-এর মতো করে রেখেছে। দেখে কেউ বলতে পারবে না দুর্জয়ের আজকে বিয়ে। দুর্জয়কে দেখে মনে হচ্ছে এটা কোনো শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে। ভালো ভালোই বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। বাকি সকল নিয়মগুলো ধুমধামের সাথে আর পালন করা হলো না। বর্তমানে আপনি তো প্রথমে বিয়েটা করতে রাজি হননি, তাহলে কেন রাজি হলেন? তাহলে তুমিই বলো, তুমি কেন আসলে বিয়ের আসরে? তোমরা তো বলতে পারতে ছোঁয়া অন্য ছেলের হাত ধরে চলে গেছে, তাহলে তো কোনো সমস্যাই হতো না। ছোঁয়া চলে যাওয়াতে আমার মা বাবা ভেঙে পড়ে। যদি তারা এই কথা বিয়ের আসরে বলে ওঠেন তাহলে সবাই তাদের অপমান করত। এমনিতেই অনেক অপমান সহ্য করতে হয়েছে বাবা মাকে। তাদের মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়েতে রাজি হয়েছি। কেন? নিজের কথা কি একবার ভাবনি? আমি তখন আমার কথা চিন্তা করিনি। আমার কাছে আমার পরিবার সবার আগে। আমি কিছুতেই নিজের পরিবারকে কারো কাছে মাথা নিচু করতে দিতে পারি না। তাদের মাথা সব সময় উঁচুতে রাখতে চাই। তোমার ভাষণ বন্ধ হলে পাশের ঘর থেকে চলে যাও। তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আর হ্যাঁ, তুমি কোথায় যাবে সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। মানে কি বলতে চান? আমি আপনার অর্ধাঙ্গিনী। আপনার সব কিছুতে আমার অধিকার আছে। আমি এক কথা দুইবার বলতে
পছন্দ করি না। ক্ষেপে বলে ওঠে দুর্জয়। মিহু দুর্জয়ের দিকে দৃষ্টি মেরে কিছু বলতে যাবে, কিন্তু দুর্জয়ের চোখ পাকানো দেখে থেমে যায়। দুর্জয় মিহুর হাত ধরে বিছানা থেকে নামায়। একটা বালিশ মিহুর দিকে ছুড়ে বলে ওঠে, আজ থেকে তোমার জায়গা মাটিতে, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবে না। মিহু দুর্জয়ের কথা শুনে কেঁদে ফেলে। মিহু জানত দুর্জয় খুব ভালো ছেলে, কিন্তু দুর্জয় মিহুর সাথে এমন অন্যায় করবে মিহু ভাবতেও পারেনি। মিহু বালিশ নিয়ে ধপাস করে সোফার মধ্যে বসে পড়ে। দুর্জয় তাকে গজগজ করতে করতে বাসর ঘরের সকল ফুল ছিঁড়ে ফেলল, আর ফুলগুলো ছিঁড়ে মিহুর দিকে ছুঁড়ে মেরে, যা মিহুকে আরো কষ্ট দেয়। নিজের কষ্ট নিজের মনের মাঝে লুকিয়ে রাখে। দুর্জয়কে আর কোনো প্রশ্ন করে না। দুর্জয় ফুলগুলো ছিঁড়ে মিহুর উদ্দেশ্যে বলে ওঠে, আমি তোমাকে 2 মিনিট সময় দিলাম এই রুমটা পরিষ্কার করতে। রুমে যেন একটাও ফুলের পাপড়ি না থাকে। গট ইট? মিহু কিছু বলতে নেবে তার আগেই দুর্জয় হনহন করে ওয়াশরুমে চলে যায়। মিহু আর কোনো উপায় না পেয়ে কান্না করতে করতে রুম পরিষ্কার করতে শুরু করে। মেয়েরা বাসর ঘর নিয়ে কতই না স্বপ্ন দেখে। মিহুও অন্যদের মতো বাসর ঘর নিয়ে অনেক স্বপ্ন বুনেছে, কিন্তু তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। তার জীবনে সেই স্বপ্নের কোনো দামই নেই। অনেক কষ্টে সমস্ত রুম পরিষ্কার করে। দুর্জয় ওয়াশরুম থেকে এসে সোফায় বসে বোনের সুখে ফোনে পাবজি খেলছে। মিহুর কষ্ট তার চোখে একটুও পড়ল না। মিহু রুম পরিষ্কার করার পর বলে ওঠে, এখন কোনো ফুল নেই, সম্পূর্ণ রুম পরিষ্কার করা হয়েছে। গুড জব। দুর্জয় আর কিছু না বলে ফোন থেকে ঘুমিয়ে পড়ে। মিহু ব্যালকনিতে বসে কান্না করতে থাকে। মিহুর কি এমন দোষ ছিল যার জন্য আজকে তার এমন অবস্থা? মিহুর কান্নায় আজ পূর্ণিমার চাঁদও কেমন যেন কেঁদে উঠেছে মনে হয়। বারবার মেঘের মাঝে লুকিয়ে পড়ে। মিহু কান্না করতে করতে ব্যালকনিতে ঘুমিয়ে পড়ে। সকালবেলা দুর্জয় ঘুম থেকে উঠে দেখে মিহু রুমের মধ্যে কোথাও নেই। দুর্জয় ভাবে মিহু ঘুম থেকে উঠে নিচে চলে গেছে। দুর্জয় ফ্রেশ হয়ে দ্বার খুলতে গিয়ে দেখে দ্বার বন্ধ। তার মানে মিহু রুম থেকে বের হয়নি। দুর্জয় মিহুকে খোঁজার জন্য ব্যালকনিতে যায়। ব্যালকনিতে এসে দেখে মিহু ছোট্ট বাচ্চার মতো মুখে বৃদ্ধা আঙুল নিয়ে ঘুমোচ্ছে, যা দুর্জয়ের সহ্য হলো না। দুর্জয় এক বালতি জল এলে মিহুর উপর ছুঁড়ে মারে। মা মা, আমাদের বাসার ছাদ ফুটো হয়ে গেছে মা। চোখ বন্ধ করে চিৎকার করে বলে ওঠে মিহু। বাসার ছাদ ঠিক আছে, কিন্তু ঘুমের সময়টা ঠিক নেই। মিহু চোখ মেলে দেখে দুর্জয় চোখ পাকিয়ে মিহুর দিকে তাকিয়ে আছে, হাতে বালতি। মিহুর বুঝতে আর বাকি রইল না দুর্জয় মিহুর উপর জল ছিটে মারছে। মিহু ঘুম পাগলি। মিহু ঘুমোতে খুব ভালোবাসে। ঘুম আসলে তার কোনো বিষয় খেয়াল থাকে না। ঘুমের পাছে মিহু তার মাকেও ছেড়ে কথা বলে না। আপনি আমার ভালো ঘুমটা ভাঙালেন কেন? জানেন আমি কত সুন্দর স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন মাই ফুট। এখন কয়টা বাজে সেটা ধারণা আছে তোমার? আর ভুলে যাও না, এইটা তোমার বাবার বাসা নয় যে তুমি সকাল 9টা পর্যন্ত ঘুমাবে। মিহু বুঝতে পারে দুর্জয়ের কথা। এখন তো তার বিয়ে হয়েছে, তার শ্বশুরবাড়িতে বেলা অবধি ঘুমোনো চায় না। শ্বশুরবাড়িতে বেলা অবধি ঘুমোলে অনেক অনেক বাজে কথা শুনতে হয়। মিহু দুর্জয়কে আর কিছু বলতে না দিয়ে ওয়াশরুমে চলে যায়। সাবান নিয়ে রুমে এসে দেখে দুর্জয় খুব রেগে তাকিয়ে আছে মিহুর উপর। মিহু ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এইভাবে তাকিয়ে আছেন কেন? তখন কি বললে তুমি? কখন? জল নিয়ে কিছু একটা বললে না? কই, কিছু নয়। আমি তোমার স্বপ্ন ভেঙেছি। আপনি আমার স্বপ্ন ভেঙেছেন। আপনার জন্যই আজ আমার এমন অবস্থা। মিহুকে দেওয়ালের সাথে চেপে ধরে কি বললে? দুর্জয় মিহুকে এতটাই জোরে দেওয়ালের সাথে চেপে ধরে মিহু নড়তেও পারে না। মিহু সহ্য করতে না পেরে কান্না করে দেয়। মিহুর চোখের জল দেখে দুর্জয় মিহুকে ছেড়ে দেয়। সামান্য আঘাত সহ্য করতে পারো না? সামনে আরো অনেক বড় বড় আঘাতের সাথে মোকাবেলা করবে কি হয় তুমি? মিহু মাথা নিচু করে চোখের জল ফেলে যাচ্ছে। দুর্জয়ের প্রশ্নের কোনো জবাব দিচ্ছে না, যা দুর্জয়ের আরও ক্ষেপে তুলছে। দুর্জয় মিহুকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। এই মেয়ে, আমাকে ইগনোর করার সাহস হয় কি করে তোমার? আমার কথার জবাব কোথায়?
কোনো প্রশ্ন করলে তার উত্তর দেওয়ার চেষ্টা করবে, ওকে? চোখ পাকিয়ে বলে ওঠে। মিহু কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আসলে আমি আপনার কথা বুঝতে পারিনি। এখন একটাও কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো, সবাই তোমার জন্য ওয়েট করছে। মিহু কিছু বলতে নেবেই তার আগেই তুর্জয় হনহন করে বেরিয়ে যায় রুম থেকে। মিহুর কথা শোনার তার কাছে একটুও সময় নেই। মিহু নিজের মতো করে হালকা মেকআপ করে, হলুদ রঙের একটা লেহেঙ্গা পরে নিচে চলে আসে। রাতে রুম পরিষ্কার করার সময় কিছু তাজা ফুল মিহু লুকিয়ে রাখে। সেই ফুলগুলো দিয়ে কোনো রকমে কোষগুলো বেঁধে রেখেছে। মিহু বাড়ি ভর্তি লোকের সামনে আসতে ভয় পাচ্ছে। সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। মিহু জানতো না এখনো বাড়ি ভর্তি লোক থাকবে। তুর্জয়ের মা খেয়াল করে মিহু সিঁড়িতে আপসেট হয়ে দাঁড়িয়ে আছে। তুর্জয়ের মায়ের বুঝতে বাকি রইল না মিহু ভয় পাচ্ছে। তিনি এগিয়ে এসে মিহুর কাঁধে হাত রাখে। এখানে দাঁড়িয়ে কি করছো? নিচে চল। আসলে মা, আমি বলতে হবে না, আমি সব বুঝি, চল আমার সাথে। তুর্জয়ের মা মিহুকে নিচে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। মিহু তো ক্ষুধার জ্বালায় ছটফট করছে, গতকাল থেকে কিচ্ছু খায়নি। পিসিমণি পিছন থেকে বলে ওঠেন, হ্যাঁ ঠিক বলছো, ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে যাক। তুর্জয়ের মা মিহুকে ডাইনিং রুমে নিয়ে আসে। মিহু তো অবাক, এত বড় করে ভাত কাপড়ের আয়োজন করবে সে ভাবতেও পারেনি। তার থেকে বেশি অবাক তুর্জয়কে দেখে। তিনি তার বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছে। দেখে মনে হচ্ছে তুর্জয় এই বিয়েতে তিনি সব থেকে বেশি খুশি। ভালো ভালোই ভাত কাপড়ের অনুষ্ঠান মিটে যায়। মিহু তো ভেবে নিয়েছিল তুর্জয় তার ভাত কাপড়ের দায়িত্ব নেবে না, কিন্তু তার ভুল ধারণা ভুল প্রমাণ করে দিল তুর্জয়। রাতের বেলা রিসেপশন পার্টিতে মিহু আর তুর্জয়কে পাশাপাশি বসানো হয়েছে। সবাই তাদের অনেক প্রশংসা করছে। হুট করেই তুর্জয় একটা ফোন আসে। তুর্জয় চলে যায় সেখান থেকে। তুর্জয়ের কিছু খারাপ ফ্রেন্ড মিহুকে ঘিরে ধরে। মিহুর কোমরে হাত দিয়ে পিছন থেকে নির্ঝর জড়িয়ে ধরে। মিহুর কানে কানে বলে ওঠে, মিউ পাখি, তুমি কি করে পারলে তুর্যকে বিয়ে করতে? আমি তোমাকে খুব ভালোবাসি। ছাড়েন আমাকে, কে আপনি? খেপে বলে ওঠে মিহু। মিউ পাখি, তুমি রাগ করলে তোমাকে খুব সুন্দর লাগে, তোমার গালগুলো স্ট্রবেরির মতো হয়ে যায়। মিহু আশেপাশে তুর্জয়কে দেখতেও পাচ্ছে না। সকালে মিহুকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। ভিতরে কি হচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না। মিহু কোনো উপায় না পেয়ে নির্ঝরের পায়ে উঁচু হিল দিয়ে এক লাথি সহ্য করতে না পেরে নির্ঝর মিহুকে ছেড়ে দেয়। তোকে আমি ভালোই ভালোই বলেছিলাম আমাকে ছেড়ে দে, কিন্তু তুই আমার কথা শুনলি না তো, এই জন্যই তোর এমন অবস্থা। সবাই মিহুর দিকে এগিয়ে আসতে নিলেই তুর্জয় এসে যায়। কি হচ্ছে এখানে? তুর্জয়ের কণ্ঠ পেয়ে সকল একটু দূরে সরে দাঁড়ায়। তরুণ বলে ওঠে, বৌদির সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু বৌদি আমাদের দেখে ভয় পেয়ে যায়, আমাদের সাথে কথা বলতেই চায় না। তুর্জয় মিহুকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। দেখতেই পাচ্ছিস মিহু কথা বলবে না, তাহলে কেন তাকে বিরক্ত করছিস? এ কি মামা, বউ পেয়ে আমাদের ভুলে গেলি? ধুর শালা, তোদের কি বলা যায়? হ্যাঁ, তোরা থেকে যাস। দূরে দাঁড়িয়ে নির্ঝয় নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিছুতেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না নির্ঝর। তুর্য নির্ঝরের বিষয় বুঝতে পেরে নির্ঝরকে নিয়ে চলে যায়। তুর্জয় সেখানে মিহুকে কিছু না বলে মিহুকে নিয়ে রুমের মধ্যে চলে আসে। রুমে এসে মিহুকে বিছানায় ফেলে দেয়। খেপে বলে ওঠে, এতগুলো মানুষের সামনে কে যেতে বলেছে তোমাকে? আসলে আমার খুব জল পিপাসা লেগেছিল, সেজন্যই এক গ্লাস জলের জন্য ওয়েটারের কাছে যেতেই তারা আমাকে ঘিরে ধরে। সেই জায়গায় বসে কারো কাছে জল চাইলে নিশ্চয়ই না করতো না? আসলে আমি বুঝতে পারিনি তারা আমাকে এইভাবে ঘিরে ধরবে। কেন, তুমি কি এখনো কচি খুকি, কিছু বুঝতে পারো না? আমি কি জানতাম তারা আমার পথ আটকাবে? তুর্জয় মিহুর কথা শুনে কিছুটা রেগে যায়। রেগে মিহুর হাত টেনে ধরে বিছানা থেকে তুলে হঠাৎ পা স্লিপ করে মিহুর উপর পড়ে যায়। তুর্জয়ের ঠোঁট মিহুর ঠোঁটের সাথে লেগে যায়। দুজনেই অবাক হয়ে যায়। তুর্জয় নিজেকে সংযত করে মিহুর উপর থেকে উঠে যায়। সরি, আসলে এটা একটা অ্যাক্সিডেন্ট।
মিহু তুর্জয়কে কিছু না বলে মুচকি হেসে ওয়াশরুমে চলে যায়। তুর্জয় মিহুর মুচকি হাসির রহস্য উদ্ঘাটন করতে যায়, কিন্তু কিছুতেই উদ্ঘাটন করতে পারে না। চিন্তা করতে করতে ঘুমিয়ে যায় তুর্জয়। মিহু ওয়াশরুম থেকে এসে দেখতে পায় তুর্জয় বিছানায় শোয়ার অবস্থায় শুয়ে আছে। মিহু তুর্জয়কে বিছানায় ভালো করে শুয়ে দেয়। শুয়ে রেখে চলে আসতে নিলেই তুর্জয় ঘুমের মাঝে মিহুর হাত টেনে দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। মিহু নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। মিহুর ভালো লাগা কাজ করে, সেই জন্য মিহু নিজেকে আর ছাড়ানোর চেষ্টা না করে এক দৃষ্টিতে তুর্জয়ের দিকে তাকিয়ে ঘুমিয়ে যায়। সকালে পাখির কিচিরমিচির শব্দে তুর্জয়ের ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে নিজের বুকের উপর মিহুকে আবিষ্কার করে। মুহূর্তের মধ্যেই তুর্জয়ের রাগ উঠে যায়। তুর্জয় মিহু চুলের মুঠি ধরে মিহুর ঘুমটাকে ভাঙায়। তোমাকে আমি ভালোই ভালো বলেছিলাম যে তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না, কিন্তু তুমি লিমিট ক্রস করে ফেলেছ। কি হয়েছে? আপনি আমার চুল ধরে টানছেন কেন? কি দোষ করেছি আমি? তোমার দোষ হলো তুমি আমার পিছাতে কি করছো। তোমাকে বলেছিলাম না আমি তোমার সঙ্গে পেট শেয়ার করতে পারবো না। আসলে গতকাল রাতে আপনি তো... চোখ পাকড়ো দেখে থেমে যায়। আমি কি? হ্যাঁ, আমি আপনার কাছে আসতে চাইনি, আপনি নিজ থেকে আমাকে কাছে টেনে নিয়েছেন। আমার কোনো ইচ্ছেই নেই আপনার কাছে আসার। আমার একটা সম্মান আছে, আমি কেন আপনার মতো একটা বাজে লোকের কাছে আসার জন্য বাজে উপায় অবলম্বন করব? এমন ঘটনা ঘটতে পারে মিহু কখনো কল্পনাও করতে পারেনি। মিহু তুর্জয়কে বোঝানোর চেষ্টা করছে সে এখানে ইচ্ছে করে থাকেনি, কিন্তু তুর্জয় বোঝার চেষ্টা করছে না। তুর্জয় রেগে মিহুকে বিছানা থেকে নামিয়ে মিহুর গায়ে হাত তুলতে নিলেই মিহু তুর্জয়ের হাত ধরে ফেলে। আর কোনোদিন ভুলেও আমার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না, ক্ষেপে বলে ওঠে মিহু। তুর্জয় জবাবে বলে ওঠে, তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরলে? আপনি আমাকে কি ভাবেন? হ্যাঁ, মেয়েরা কি শুধু ভোগের পাত্রী? আমাদের কোনো ক্ষেত্রে কোনো যোগ্যতা নেই, পড়ে পড়ে মার খাবো, তাই না? সেই কলিযুগ থেকে মেয়েরা বড় বড় বিপদের সাথে মোকাবেলা করে এসেছে। আমাকে অবলা নারী ভাববেন না। আমি এই 2 দিন আপনাকে সুযোগ দিয়েছিলাম, সেজন্যই কিছু বলিনি। এখনো বলবো না তার কোনো কথা নয়। তুর্জয় মিহুর রাগ দেখে অবাক। যে মেয়ে কথা বলতে পারত না আজকে সেই মেয়ে তাকে হুমকি দিচ্ছে। তুর্জয় মিহুর হাত পিছনে চেপে ধরে। এই মেয়ে, আমার সামনে কখনো উঁচু স্বরে কথা বলবে না। আমি চাই না তোমার সাথে আমি কিছু ভুল করে ফেলি, কারণ আমি ততটাও খারাপ না যতটা তুমি ভাবো। আমি চাই তুমি তোমার জীবনে এগিয়ে যাও, সেই জন্য আমি তোমাকে আমার জীবন থেকে মুক্তি দিতে চাই। কিন্তু তুমি বারবার আমার কাছে আসার চেষ্টা করছো কেন? হ্যাঁ, আউচ! আমার হাতে লাগছে, প্লিজ আমার হাত ছেড়ে দিন। আর হ্যাঁ, আমি আপনার কাছে আসিনি, এই সামান্য কথাটা বুঝতে পারছেন না? তুর্জয় মিহুর হাত ছেড়ে দিয়ে, তাহলে তুমি আবার বিছানা আসলে কি করে? হ্যাঁ, আপনি রাতে আধা শোয়া অবস্থায় ঘুমিয়ে যান। আপনাকে ঠিক করে শুয়ে আসতে নিলেই আপনি ঘুমের মাঝে আমার হাত টেনে আমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেন। আমি অনেক ছাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আপনার ঘুম নষ্ট হবে বলে ডাকা হয়নি, সেজন্য ক্ষমা করে দিবেন। এই সামান্য কথাটা প্রথমে ভালো করে বলতে পারলে না? আপনি তো বলার সুযোগই দেননি। আর হ্যাঁ, আমিও চাই না আপনার মতো খবিশের সাথে থাকতে। কি? আমি খবিশ? হ্যাঁ, আপনি খবিশ। আপনি চাইলে আমি আপনাকে মুক্তি দিয়ে দিব। এই মেয়ে, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমিও তোমার সঙ্গে থাকতে চাই না। শুধু পরিবারের মুখের দিকে তাকিয়ে আমি তোমার মতো উগানটাকে নিজের লাইফের সঙ্গে জড়িয়ে ফেলেছি। বুঝতে পেরেছ? এই যে সাদা বানর, আমারও ঠেকা পড়েনি আপনার মতো সাদা বিলাইকে বিয়ে করতে। আর হ্যাঁ, আমি কখনো আপনার কাছে নিজে থেকে আসবো না। আপনাকে আমার একদম পছন্দ নয়। এই মেয়ে, কি বললে তুমি? উঁচু স্বরে বলে ওঠে। মিহু তুর্জয়ের কথার কোনো জবাব না দিয়ে ওয়াশরুমে চলে যায়। তুর্জয়ের আগে ফুসফুস করতে করতে ফোন নিয়ে রাস্তায় হাঁটতে বের হয়। হঠাৎ করেই ফোনের অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম বন্ধ করার জন্য ফোন বের করে প্যান্টের পকেট থেকে। ফোনের ওয়ালপেপার দেখে চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ফোনের ওয়ালপেপারে এখনো ছোঁয়ার হাসি মাখা মুখটা রয়েছে। ছোঁয়ার পিকটা দেখে মনে মনে বলতে থাকে, কি আমার দোষ ছিল? তুমি কেন আমার কাছ থেকে বারবার দূরে সরে যাও?
তুমি কি একটু জানতে চাইলে না আমার মনের অবস্থা কেমন হতে পারে? আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি তোমার ভালোবাসার বন্ধনে আটকে পড়েছি। কথাগুলো ভাবতে ভাবতে চোখ থেকে জল গড়িয়ে পড়ে। চোখের জল মুছে পার্কের বেঞ্চে বসে ফোনের ভিতরে অল পিক রিমুভ করে দেয়, কিন্তু এখনও ওয়ালপেপারে ছোঁয়ার পিক আছে। সব পিক রিমুভ করার পরও ওয়ালপেপারে পিক থাকে, যদি ওয়ালপেপারের পিক চেঞ্জ না করা হয়। ওয়ালপেপারের পিকের দিকে তাকিয়ে আবারও মনে মনে বলতে থাকে, তোমার জন্য আজ 2টা জীবন নষ্টের দিকে। আমার কথা বাদই দিলাম, তুমি কি একবারও তোমার বোনের কথা ভাবলে না? তুমি জানতে না বিয়ে থেকে পালিয়ে যাওয়া মানে সবকিছু থেকে মুক্তি পাওয়া না। তুমি তোমার বাবা মায়ের কথা একটু ভাবলে না? তারা কিভাবে মুখ সমাজে মুখ দেখাবে? হ্যাঁ, এখন তো তোমাকে আমার ঘৃণা করতে ইচ্ছে করছে, কিন্তু কখনোই আমি তোমাকে ঘৃণা করতে পারবো না। আমি যে তোমাকে খুব ভালোবাসি। অন্য কিছু আর না ভেবে ছোঁয়ার ছবি ওয়ালপেপার থেকে মুছে ফেলে। চোখে নোনা জল খরচ না করে চোখের মধ্যে জল মুছে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে প্রায় সব গেস্ট চলে গেছে, হাতে গোনা কয়েকজন আছে, তারাও আজকে চলে যাবে। কি রে দুর্জয়, এখানে দাঁড়িয়ে কেন আসিস? আসলে পেশিমণি, আমি বাইরে থেকে একটু হেঁটে আসলাম তো। তোমরা গল্প করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমরা তোমার জন্য অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসো, একসাথে খাবো। ওকে বাবা। দুর্জয় ফ্রেশ হয়ে যথাসময়ে খাবার টেবিলে চলে আসে, কিন্তু আজ খাবার টেবিলে আরও 2জন লোক বসে আছে। তারা হলেন মিহুর মা এবং বাবা। দুর্জয়কে দেখে মিহুর মা মাথা নিচু করে ফেলেন। কি করছেনটা কি? এখানে সবাই নিজের লোক, কোনো সংকোচ নেই। তিহান চৌধুরী বলে ওঠে। দুর্জয়কে উদ্দেশ্য করে বলে ওঠেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? মিহুকে নিয়ে বসে পড়ো। মিহু তার নাম তার শ্বশুরমশাইয়ের মুখে শুনে অনেকটা খুশি হলেন। তারা সবাইকে মিহুকে আপন করে নিয়েছে, শুধু খবিস দুর্জয় ছাড়া। দুর্জয় মিহুর দিকে ধীরে ধীরে চোখ তুলে তাকায়। দুর্জয়ের চাহনি দেখে মিহু মাথা নিচু করে ফেলে। কোনো সাড়া না পেয়ে মিহু মাথা তুলেই দুর্জয়কে তার সামনে দেখতে পায়। আপনি এখানে? আপনি খেতে বসেন, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। দুর্জয় মিহুর কোনো কথা না শুনে মিহুর হাত ধরে মিহুকে খাবার টেবিলে নিয়ে চলে যেতে আসে। ভরা লোকের সামনে মিহু কিছু বলতে পারছে না। মিহুর হাত ধরে নিজের পাশে চেয়ারে বসে পড়ে। আপনারা খাওয়া শুরু করুন, আমি পরে খেয়ে নিব। এই মেয়ে, তুমি আমাদের সাথে খাবে? আর তুমি পরে খেয়ে নেবে কেন? তুমি আজ থেকে আমাদের সাথেই খাবে। না মানে? কোনো কথা নয়। মিহু কিছু বলতে নেবে দুর্জয় চোখ দিয়ে ইশারা করে কিছু বলতে মানা করে। মিহু দুর্জয়ের ইশারা বুঝতে পেরে থেমে যায়। সকলের খাওয়ার পর মিহুর বাবা তিহান চৌধুরীর হাতে 2টা টিকিট তুলে দেয়। আপনি ঠিক বলেছেন, তাদেরকে নিজের মতো ছেড়ে দেওয়া উচিত। দুর্জয় সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে নিলেই তিহান চৌধুরী ডাক দেয় দুর্জয়কে। দুর্জয় নিজের বাবার ডাক শুনে তার বাবার কাছে যায়, সাথে মিহুকেও ডেকে আনে। জি বাবা, কিছু বলবে কি? তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আগে বলো, আমি যা বলবো তা মেনে নিবে। আজ পর্যন্ত আমি তোমার কোনো কথার অবাধ্য হইনি বাবা, আর হবও না। তাহলে শোনো, আমরা চাই তুমি আর মিহু কিছুদিন সুইজারল্যান্ড কাটিয়ে আসো। তোমরা একে অপরকে কিছু সময় দাও, একে অপরকে ভালোভাবে চিনে নাও। কিন্তু বাবা, অফিসে অনেক কাজ পড়ে আছে, তো সব কাজ শেষ করতে হবে। তোমার এই কথায় আমি সাইতে পারলাম না। প্লিজ, কাল থেকে আমাকে অফিসে জয়েন করতেই হবে। অফিসের সব কাজ আমি দেখে নেব। তুমি মিহুকে নিয়ে আগামীকাল সুইজারল্যান্ডে যাচ্ছ। কি বললে বাবা? আগামীকাল? অবাক হওয়ার কি হলো? আমি চাই তোমরা তাড়াতাড়ি ঘুরে আসো। আর তোমাদের বিয়ে হয় একটা অ্যাক্সিডেন্টে। তোমাদের নিয়ে অনেক অনেক বাজে কথা বলা শুরু করে দিয়েছে। দুর্জয় পেঁচার মতো মুখ করে বলে ওঠে, ওকে বাবা, তুমি যা চাইবে তাই হবে। দুর্জয় তাদের কথার মাঝে কাবাবে হাড্ডি হতে চায় না, তাই সে নিজের রুমে চলে এসে পায়চারি শুরু করে দেয়। মিহু, তোমাকে আর নতুন করে কিছু বলতে চাই না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি এতে তোমার কোনো দ্বিমত আছে? থাকলে বলতে পারো। না বাবা,
আমি কোনো দ্বিমত পোষণ করব না। আপনি যা বলবেন তাই হবে। আপনি কোনোদিনও আমাদের খারাপ চাইতে পারেন না। পিছন থেকে তুর্জয়ের মা বলে ওঠেন, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। রাতের বেলা তুর্জয় রুমে বসে অনলাইনে লুডো খেলছে বন্ধুদের সাথে। তুর্জয় খুব রেগে আছে গেমস নিয়ে। সরকার আর কিচ্ছু পায়নি, প্রিয় দুটি গেমস তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ছেলেরা এখন কি করবে? ছেলেদের প্রিয় খেলা ফ্রি ফায়ার আর পাবজি, এটা তুলে দিচ্ছে। মিহুকে রুমে আসতে দেখে বলে ওঠে, এত লেট হলো কেন? আসলে মার সাথে গল্প করতে করতে ভুলেই গিয়েছিলাম কখন এত রাত হয়ে গেছে। হয়েছে, আর সাফাই না গিয়ে ঘুমিয়ে পড়ো। মনে আছে তো কাল সকালে কিন্তু আমাদের ফ্লাইট। মনে আছে। আগামীকাল 10টায় আমাদের ফ্লাইট। একটা কথা বলবো? বলে ফেলো। কথা তো বলেই যাচ্ছ, থামার তো কোনো নামগন্ধই নেই। মিহু তুর্যের কথা কোনো গায়ে না মেখে বলে ওঠে, আপনি সরাসরি না করে দিতে পারলেন না? বলতে পারতেন তো যে বাড়িতেই আমরা একে অপরকে সময় দিতে পারবো। তোমাকে এত কিছু ভাবতে হবে না, এখন ঘুমিয়ে পড়ো তো। মিহু আর কোনো কথা না বলে সোফার মধ্যে শুয়ে পড়ে। তুর্জয় মিহুর দিকে তাকিয়ে শুয়ে পড়ে। কারো চোখে ঘুম নেই। একবার মিহু তুর্জয়কে দেখে যাচ্ছে, আবার তুর্জয় মিহুকে দেখে যাচ্ছে। এমন করতে করতে একসময় তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মিহু আর তুর্জয় সকলের কাছ থেকে বিদায় নিয়ে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা সুইজারল্যান্ডের বার্ন শহরের মন্টিকালো 5 স্টার হোটেলে ওঠে। ছবির মতো সুন্দর মধ্যপ্রাচ্যের শহর বার্ন সুইজারল্যান্ডের রাজধানী। 12 শতকের পুরনো ইতিহাস লুকিয়ে আছে এই শহরটির মধ্যে। 16 শতকের আগে এরা সুইসের সাথে যুক্ত হয়নি। এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল প্রাচীন ক্লক টাওয়ার, যাতে জ্বলন্ত আশ্চর্যজনক পুতুল আছে। একে জাইট কল্প বলে। মিহু প্রথমবার সুইজারল্যান্ডে আসে। মন্টিকালো 5 স্টার হোটেল সুইজারল্যান্ডের নামকরা হোটেল। এই হোটেলের প্রতিটি আসবাবপত্র দেখে মনে হচ্ছে এটা রাজকীয় কোনো রাজবাড়ি। সব কিছু খুব সুন্দর করে সাজানো। মুগ্ধ হয়ে মিহু সব দৃশ্যগুলো দেখছে। দোতলায় সিঁড়ির সাথে যে দেওয়াল বিদ্যমান, সে দেওয়ালটি এমনভাবে গাছপালার পেন্টিং করা দেখে মনে হচ্ছে বাস্তব দৃশ্য। মিহু এমন দৃশ্য মিস করতে চায়নি, তাই সে নিজের ফোনের মধ্যে ছবি তুলে নেয়। মিহুর এমন কাণ্ড দেখে তুর্জয় বলে ওঠে, কি করছোটা কি তুমি? দেখতে পাচ্ছেন না সেলফি তুলছি, বিরক্ত করবেন না তো। আরে বুদ্ধু, এখানে যদি তোমাকে এই অবস্থায় মানুষ দেখে ফেলে কি ভাববে জানো? আপনি অমন করেন কেন? আমি কি করেছি? হ্যাঁ, সামান্য একটু সেলফি তো তুলেছি। বাঙালিদের এই তো সমস্যা, দোষ করবে কিন্তু স্বীকার করবে না। আমি কোনো দোষ করিনি, আপনিও আসেন না একটা সেলফি তুলি। তুর্জয় চারিদিকে চোখ বুলিয়ে দেখতে পায় তেমন কোনো মানুষ নেই। অনিচ্ছা সত্ত্বেও মিহুর সাথে 2টা সেলফি তুলে নেয়। সেলফি তোলার সাথে সাথেই তুর্জয় মিহুকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে রুমের মধ্যে নিয়ে যায়। রুমে এসে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করতেই মিহু ভয় পেয়ে যায়। ভয়ে আমতামতা করে বলে ওঠে, আপনি দরজা বন্ধ করলেন কেন? আমি কোনো দোষ করিনি। তো দরজা খুলে পোশাক চেঞ্জ করবো? আচ্ছা, আমি দরজা খুলে দিচ্ছি, তো পোশাক চেঞ্জ করো। সবাইকে দেখাও তুমি কতটা সুন্দর। মিহু কি বলবে বুঝতে পারছে না। মাথায় কোনো বুদ্ধি নেই। কোন সময় কি বলে ফেলে তার জানা নেই। মিহু বোকার মতো করে দাঁড়িয়ে আছে, যা দেখে তুর্জয়ের খুব হাসি পাচ্ছে। নিজের হাসি আটকে ওয়াশরুমে চলে যায়। মিহু সে একইভাবে দাঁড়িয়ে আছে। সে ভাবছে, আমি কেন একটু সিরিয়াস হতে পারি না? সব সময় নিজেকে নিয়ে কেন এত ভুলভাল ভাবি? কথা দিচ্ছি আজ থেকে আর ভুল ভাব না। তুর্জয় ওয়াশরুম থেকে এসে দেখে মিহু মুখে বৃদ্ধা আঙুল দিয়ে ছোট বাচ্চাদের মতো আকাশ পাতাল ভেবে যাচ্ছে। মিহুকে এই অবস্থায় খুব সুন্দর দেখাচ্ছে। মিহুর এই স্মৃতিটা যুগলবন্দি করে রাখার জন্য কয়েকটা পিক তুলে নিল। এই যে কি ভাবছেন? হ্যাঁ, ফ্রেশ হয়ে আসুন, খাবার খেতে হবে তো। তুর্জয়ের কথায় মিহু বাস্তবে ফিরে আসে। তুর্জয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, এ কি, আপনি পোশাক কখন চেঞ্জ করলেন? তুমি যখন আকাশ পাতাল ভেবে যাচ্ছিলে ঠিক তখন। আর হ্যাঁ, ফ্রেশ হয়ে আসো, খাবার খেতে যাব। মিহু কোনো কথা না বলে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে তুর্জয় বিছানায় শুয়ে শুয়ে ফোনের দিকে তাকিয়ে হাসছে। কেন হাসছে জানা নেই। মিহু ধীর পেয়ে তুর্জয়ের পিছনে চলে যায়। এসে দেখে তুর্জয় মিহুর ছবি দেখে হাসছে।
যা মিহুকে খুব রাগিয়ে দেয়। আপনি একটা খবিশ। খবিশ কথাটা শুনে পিছনে তাকিয়ে দেখে মিহু দাঁড়িয়ে আছে। এইমাত্র স্নান করে এসেছে, ভেজা চুল থেকে টপ টপ করে জল পড়ছে। মিহুর মুখটা খুব মায়াবী দেখাচ্ছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মিহুর দিকে। কি হলো? আমার পিকচার রিমুভ করেন আপনার ফোন থেকে। না, রিমুভ করবো না, এই সব পিক রেখে দিলাম। যখন মন খারাপ লাগবে তখন এই সব পিক দেখে হাসবো আর মনটা ভালো করবো। কি? ইয়েস ম্যাডাম। মিহু ফোনটা নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু তার আগেই দুর্জয় ফোন সরিয়ে নেয়। মিহুর চিন্তা হলো সে ফোন নিলেই ছাড়বে, দুর্জয় ফোন দেবে না। দুইজন ফোন নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়। হুট করে মিহু দুর্জয়ের বুকের উপর পড়ে যায়। মিহুর ভেজা চুলগুলো দুর্জয়ের মুখের উপর ছিটিয়ে পড়ে। এমন ঘটনা ঘটতে পারে দুর্জয় জানা ছিল না। দুর্জয় মিহুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিহু দুর্জয়ের কাছ থেকে চলে আসতে নিলেই মিহুর হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। মিহু দুর্জয়ের কাছে অবাক, নেশাজনিত কণ্ঠে বলে ওঠে, তোমাকে খুব সুন্দর লাগছে মায়াপুরী, তোমার অপলক দৃষ্টি আমাকে টানছে। পরক্ষণেই মনে পড়ে যায় এটা মিহু। দুর্জয় নিজেকে সামলে বলে ওঠে, সরি, আসলে খেয়াল ছিল না, আমি একটা ঘোরের মাঝে চলে গেছিলাম। মিহু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। দুর্জয় ব্যালকনিতে চলে যায়। ব্যালকনি থেকে সুইজারল্যান্ডের দৃশ্যগুলো খুব সুন্দর দেখায়। বার্ন শহরটি সমুদ্রের তীরবর্তী হওয়ায় আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এখানে কোনো প্রাকৃতিক দৃশ্য নেই বললেই চলে। যতদূর চোখ যায় শুরু মানুষের তৈরি দৃশ্যগুলো দেখা যায়। মিহুর নিজেকে আজকে নিজের কাছে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আজকে দুর্জয় তার প্রশংসা করেছে। দুর্জয় বিয়েটা মেনে না নিলেও মিহু তো এই বিয়েটা মেনে নিয়েছে। মিহু হালকা মেকআপ করে ব্যালকনির দিকে পা বাড়াতেই কলিং বেলটা বেজে ওঠে। দুর্জয় ব্যালকনি থেকে এসে দরজা খুলে দেয়। ওয়েটার কাছ থেকে খাবার নিয়ে আবার দরজাটা বন্ধ করে দেয়। আপনি বললেন যে বাইরে খেতে যাবেন, কিন্তু রুমে খাবার আসলো কিভাবে? আমি ফোন করে খাবারটা রুমে দিতে বলেছি, খাবারটা খেয়ে নাও। মিহু জানে যে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, তাই সে দুর্জয়ের কথা মতো খাবার খেয়ে নেয়। মেহু, এখন একটু ঘুমিয়ে নাও, রাতে আমরা ঘুরতে যাব। ওকে। দুর্জয় শুয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু মিহির ঘুম আসে না। তার মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। এত বড় হোটেলে সে বসে থাকবে না, সে ঘুরে ঘুরে দেখবে দুর্জয় ঘুমিয়ে পড়েছে কিনা। বাছাই করার জন্য দুর্জয়ের আঁখিতে ফু দেয়, কিন্তু দুর্জয় আঁখি মেরে তাকায় না। মিহু ধীর পায়ে রুমের বাইরে চলে আসে। হোটেলের বাইরে তেমন জায়গা নেই, যতটুকু জায়গা রেখে সেখানে সুইমিং পুল দিয়ে রাখছে। হোটেলের ডান পাশে সুইমিং পুল। মিহু একজন সুইজারল্যান্ড আদিবাসীকে বাংলায় বলে ওঠে, আপনারা সত্যিই খুব গাধা। সুইমিং পুল হোটেলের বাম পাশে থাকে, মাথায় না শুধুই গোবর। লোকটি মিহুর দিকে হাঁ করে তাকিয়ে আছে। মিহু কি বলছে কিচ্ছু বুঝতে পারছে না। আপনার মুখে মশা ঢুকবে তো, মুখ বন্ধ করুন। ও হ্যালো, আপনি বোবা, কথা বলেন না কেন? লোকটি একইভাবে মিহুর দিকে তাকিয়ে আছে। মিহু ক্ষেপে বলে ওঠে, কুত্তা, কোনোদিন সুন্দরী মেয়ে দেখিসনি? এইভাবে তাকিয়ে আছিস কেন? তোদের ঘরে মা বোন নেই? শালা অ্যানাকন্ডা। মিহু লোকটাকে বকে চলে গেল। চারদিক বাহারি রকমের ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। সুইমিং পুলে অনেক ছেলেমেয়ে স্নান করছে, সেই জন্য মিহু সেই দিকে যায়। ঘুরতে ঘুরতে কখন যে সন্ধে হয়ে গেছে তা জানা নেই। তাড়াতাড়ি হোটেলে ফিরে আসে। দুর্জয় ঘুম থেকে উঠে দেখে মিহু কোথাও নেই। মিহু মিহু বলে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো জায়গা থেকে মিহুর ধ্বনি আসে না। মিহু রুমের কোথাও নেই। সারা রুমের মাঝে মিহুকে খুঁজে না পেয়ে নিচে আসতে নিলেই মিহুর সাথে দুর্জয় সিঁড়িতে দেখা হয়। দুর্জয়কে দেখে মিহুর আত্মা শুকিয়ে যায়। দুর্জয় মিহুকে সবার সামনে কিছু না বলে হাত চেপে ধরে রুমের মধ্যে নিয়ে আসে। আমার হাত ছাড়েন, এইভাবে চেপে ধরার কি আছে? আমি কি কোনো বাচ্চা পোলাপান? কোথাও হারিয়ে যাব না। স্টপ, কোথায় ছিলে তুমি? কই, আমি তো এখানেই ছিলাম, আমি কোথাও যাইনি তো। আমার প্রশ্নের সোজা আনসার দাও, তুমি কি ঘুমিয়েছিলে? মিহু কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না, শুধু দুর্জয়ের চোখের দিকে তাকিয়ে আছে। দুর্জয় মিহুর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রয়েছে। মিথ্যা কথা পেটের মাঝে জমে আছে, কিন্তু মুখে আসছে না। কি হলো,
কথা কেন বলছো না তুমি? কোথায় ছিলে? আসলে আমার ঘুম আসছিল না, সেই জন্য একটু নিচে হাঁটতে বের হয়েছিলাম। কেন? তুমি আমাকে ডাক দিতে পারলে না? তুমি কি জানো এখানে সব জায়গায় বিপদ রোদ পেতে থাকে? যদি তোমার কিছু হয়ে যেত? মিহু তুর্জয়ের চোখে রাগের সাথে সাথে ভয়ের একটা কাজ করছে। মিহু বুঝতে পারে সে ভুল করেছে। আসলে আমি বুঝতে পারিনি আপনি এত রেগে যাবেন। জানলে কখনো বাহিরে বের হতাম না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনার কথা আর অমান্য করব না। এই নে, এরপর কোথাও না বলে চলে গেলে না, তোমার পা কিন্তু আমি ভেঙে দেব। না হলে এখানেই আমি তোমাকে মেরে পুঁতে রেখে দেব। ওই ওই খবিশ দুর্জয়, আমি আপনাকে ভয় পাই না। শুধু শুধু আমাকে ভয় দেখান কেন? হ্যাঁ, আমি এক অবলা শিশু। অবলা শিশুদের ভয় দেখাতে নেই। তুর্জয় কিছু বলতে নেবে তখন মিহু কান্না শুরু করে দেয়। তুর্জয় বোকা বনে চলে যায়। মিহুর চোখের জল মুছে দিয়ে নরম স্বরে বলে ওঠে, এইভাবে না বলে কোথাও যাবে না। এখন শেষে আসো, আমরা নদী তীর ঘুরতে যাব। আপনি কি এখানকার সবকিছু চিনেন? না, তেমনভাবে চিনি না। আসলে এর আগেও আমি এখানে একবার এসেছিলাম, তখনই কিছুটা চিনেছি এবং জেনেছি আর কি। ও আচ্ছা, আমাকে 2 মিনিট সময় দিন, আমি তৈরি হয়ে আসছি। মিহু পোশাক চেঞ্জ করে সাদা রঙের একটা গ্রাউন্ড পরেছে। মিহুকে ঠিক পরীর মতো লাগছে। তুর্জয় মিহুর সাথে ম্যাচিং করে সাদা প্যান্ট এবং সাদা শার্ট পরে। দুজনকে খুব সুন্দর মানিয়েছে। রাতের আকাশে তারার মেলা। সব তারকাদের হার মানিয়ে উঠেছে পূর্ণিমার চাঁদ। চাঁদের আলোয় সুইজারল্যান্ডের বিচের সাগর সৈকতে আয়েশ করে বসে আইসক্রিম খাচ্ছে তারা। আইসক্রিম শেষ করে হাত ধরে বিচের বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এখানকার সব থেকে বড় সুন্দর হলো সাগরের জল। ঢেউয়ের সাথে অনেক খেলা করছে। যখন ঢেউ আসে তখন জল হালকা নীল রঙের দেখায়, যা পর্যটকদের খুব আকর্ষণ করে। আমিও স্নান করব ওখানে। মিহু বাইনা ধরে সে সাগর তীরে স্নান করবে। না, একদমই না। এখন স্নান করলে তোমার জ্বর আসবে। কিচ্ছু হবে না, প্লিজ চলেন না। আমি পারবো না। ওকে? কেন? প্লিজ, আমি আর কিচ্ছু করব না, একদম ভালো মেয়ের মতো থাকবো। এই অসময়ে স্নান করলে গ্যারেন্টি জ্বর আসবে। কিচ্ছু হবে না, আমি আছি তো। জ্বর হলে আপনার সব জ্বর আমি নিয়ে নিব। মিহু তুর্জয়ের কোনো কথা না শুনে তুর্জয়কে টেনে নিয়ে যায় স্নান করতে। তুর্জয় নিচে জিনিসপত্রটা আইসক্রিমওয়ালার কাছে রেখে সাগরে নামে। অল্প জলে বালির সাথে খেলা করছে মিহু। মিহু প্রকৃতির মাঝে হারিয়ে গেছে। মিহু তুর্জয়কে জলে নাকানি চুবানি খাওয়াচ্ছে। একসময় তুর্জয় মিহুর পাগলামি সহ্য করতে না পেরে বাধ্য হয়ে মিহুকে কোলে তুলে নিয়ে হোটেলে চলে আসে। অনেকক্ষণ ধরে স্নান করছে, কিন্তু কিছুতেই বালি গা থেকে উঠছে না। তুর্জয় খুব রেগে আছে। কিছুতেই মিহু ওয়াশরুম থেকে বের হচ্ছে না। মিহু, ওপেন দ্য ডোর। কি বললেন? বুঝতে পারিনি, বাংলায় বলেন। মিহু, ভালোভাবে বলছি, দরজা খোলো, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। রেগে বলে ওঠে তুর্জয়। মিহু কোনো উপায় না পেয়ে ওয়াশরুমে দরজা খুলে দেয়। তুর্জয় ওয়াশরুমে প্রবেশ করে বলে ওঠে, স্নান করতে কতক্ষণ লাগে? আমি কি করব? শরীর থেকে কিছুতেই বালি উঠছে না। আরে বুদ্ধু, এইসব বালি তুমি একা তুলতে পারবে না। মানুষের গায়ের সংস্পর্শে এইসব বালি উঠে যায়। কোনোদিন হিন্দু মুভিতে দেখোনি তুমি? মানলাম তুমি সুইজারল্যান্ডে এর আগে আসোনি, তাই বলে কি তুমি মুভিও দেখোনি? আমি জানলে এমন কখনোই করতাম না। সাবান দিয়ে অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুই হচ্ছে না। সাবান দিয়ে এসব বালি কখনো উঠবে না। আমি তোমার বালি তুলে দিচ্ছি, আর তুমি আমার বালিগুলো তুলে দাও। একে অপরকে সাহায্যের মাধ্যমে দেহ থেকে অনেক কষ্টে বালি দূর করে। মিহু কাভার থেকে কম্বল নিয়ে ফ্লোরে শুতে যেতেই তুর্জয় বলে ওঠে, ফ্লোরে ঘুমাতে হবে না, বিছানায় আসো। কিন্তু আপনি তো। কোনো কথা না বলে বিছানায় আসো। এখানকার মেঝেতে অনেক জীবাণু থাকতে পারে। তোমার অসুখ হলে আমাকে বিপদে পড়তে হবে, তাই না? আমার এত খেয়াল আপনাকে রাখতে হবে না, আমি এখানেই ঠিক আছি। মিহু ফ্লোরের মধ্যে শুয়ে পড়ে। মিহুর এমন ব্যবহার দেখে তুর্জয়ের খুব রাগ উঠে যায়। তুর্জয় মনে মনে বলতে থাকে, এখন মন বলছে না এই মেয়েটাকে থাপড়ে এখানে নিয়ে আসি। মেয়ে মানুষ মানেই ন্যাকা সাজে।
মিহু মনে মনে দুর্জয়কে বউকে যাচ্ছে। এখন আসছে ভালোবাসা দেখাতে, দেখাতে হবে না এমন ভালোবাসা। আমি ভালো আছি। হঠাৎ করেই মিহু শূন্যে ভাসতে শুরু করে। চোখ মেলে দেখে দুর্জয় মিহুকে কোলে তুলে বিছানায় নিয়ে আসছে। এই এই, আমাকে কোলে নিচ্ছেন কেন? নামান আমাকে। এই মেয়ে, কোনো কথা বললে না এখনই ফেলে তোমার কোমরটা ভেঙে দেব। এত ন্যাকা সাজের দরকার নেই, ওকে? বিছানা থেকে মিহু নেমে আসতে নিলেই দুর্জয় মিহুকে বুকের সাথে মিশিয়ে দেয়। মিহু দুর্জয়ের এমন কাজে অবাক হয়ে যায়। দুর্জয়কে মিহুকে সহ্যই করতে পারে না, আর তিনি নিজ থেকে বুকে টেনে নিচ্ছে। মিহু ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। মিহুর ঘুম আসার পর দুর্জয় মিহুকে বিছানার এক পাশে রেখে সে নিজেও ঘুমিয়ে যায়। সকালবেলা দুর্জয় স্নান করে খালি গায়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মিহু দুর্জয়ের গায়ে চাদর দিয়ে বলে ওঠে, আপনি খালি গায়ে দাঁড়িয়ে আছেন কেন? মানে কি? আমি খালি গায়ে দাঁড়িয়ে থাকলে তোমার কি? হ্যাঁ, না, আপনি খালি গায়ে থাকবেন না। দুর্জয় দুষ্টু হাসি দিয়ে মিহুকে কাছে টেনে নেয়। আমাকে খালি গায়ে দেখলে কি তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না? সেটা বললেই তো পারো। আমার তো কোনো কাজ নেই, আপনার উপর ক্রাশ খাবো না? আপনি খালি গায়ে দাঁড়িয়ে আছেন বলে অনেক মেয়ে আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আপনি কি সেটা খেয়াল করেছেন? তো কি হয়েছে? আপনি খালি গায়ে থাকবেন না, ব্যাস। আমি যেমন আপনার কথা শুনে চলি, এখন থেকে আপনিও আমার কথা শুনে চলবেন। আমি কেন তোমার কথা শুনে চলবো? নিয়তি নিজেকে দুর্জয়ের স্ত্রী দাবি করতে নিয়েও থেমে যায়। পরক্ষণে বলে ওঠে, আপনি তো আমাকে কোনোদিনও নিজের স্ত্রী হিসেবে মেনে নেবেন না, তাই আমি আপনার একজন ভালো বেস্ট ফ্রেন্ড হিসেবে বলছি। বেস্ট ফ্রেন্ডের কথা রাখতে হয়। ওকে। সকালের খাবার শেষ করে তারা জ্বলন্ত পুতুল মানে ক্লক টাওয়ারে চলে আসে। নিয়তি চোখ শুধু ক্লক টাওয়ারে জ্বলন্ত পুতুল খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এই নিয়ে তারা অনেক চিন্তা করছে, কেউ কি জ্বলন্ত পুতুলটি চুরি করে নিয়ে চলে গেছে নাকি। এই যে শুনুন। কথা না বলে এখানকার সব দৃশ্যগুলো দেখতে থাকো। কত সুন্দরভাবে সাজানো, লাইটিংগুলো কত সুন্দর দেখেছো, দেখলেই মন ভরে যায়। আরে আমি বইয়ে পড়েছিলাম এখানে জ্বলন্ত পুতুল রয়েছে, যার জন্য এই ক্লকটা আরো বেশি বিখ্যাত পৃথিবীর বুকে। একদম রাইট। আর এখানেই সেই জ্বলন্ত পুতুল রয়েছে। সবই বুঝলাম, এখন জ্বলন্ত পুতুলটা দেখতে চাই। দুর্জয় মিহুর হাত ধরে ক্লক টাওয়ারের নিচের দিকে নিয়ে যায়। উপর থেকে ক্লক টাওয়ারের নিচ থেকে আরো সুন্দর করে লাইটিং করা। এই মোমের পুতুলটার নামই জ্বলন্ত পুতুল। চারিপাশে আগুনের শিখা দিয়ে ঘেরা, যার জন্য একে জ্বলন্ত পুতুল বলে। মোমের তৈরি জ্বলন্ত পুতুল দেখে মিহু হেসে বলে ওঠে, আমাকে কি পাগল মনে হয় আপনার? এটা যদি মোম হতো তাহলে গলে পড়ে যেত। না, এটা করে না, তাই এর নাম জ্বলন্ত পুতুল। এটা 16 শতকে তৈরি করা হয়। এটা করে না জন্য এটার নাম জ্বলন্ত পুতুল রাখা হয়েছে। এখন কিছুটা বুঝতে পারলাম। তারা দুজনেই কিছু পিক তুলে নেয়। মিহু আবার বলে ওঠে, আমি আরেকটা কথা বলতে চাই। কি কথা? আমাদের দেশে টাওয়ার বানানো হয় শুধু ফোনের নেটওয়ার্কের জন্য, কিন্তু সুইজারল্যান্ডের টাওয়ারে হোটেল, শপিং মল সবকিছু কেন? কারণ সুইজারল্যান্ড অনেক উন্নত দেশ, এখানে সব কিছুই সম্ভব। তারা অনেক অসম্ভবকে সম্ভব করেছে। আর হ্যাঁ, আমাদের দেশেও এমন অনেক বড় বড় ক্লক টাওয়ার হতে পারে। তাহলে আমাদের দেশে এমন টাওয়ার বানায় নাই কেন? কারণ আমাদের দেশ এখন দুর্নীতিতে ভরপুর, সেই জন্য এমন বড় বড় টাওয়ার সম্ভব নয়। আচ্ছা বাদ দাও, চলো এখন আমরা জেনেভাতে যাই। জেনেভাতে যাওয়ার পর আমরা দুপুরে খাবার খাবো। এখন খেতে গেলে কিন্তু লেট হয়ে যাবে। জেনেভায় কেন যাব? সেখানে গেলেই বুঝতে পারবে। সুইজারল্যান্ডের একটি গাড়ি হায়ার করে তারা দুজনেই জেনেভার বোটানিক্যাল গার্ডেনে চলে আসে। নিয়তি এমন সবুজের সমাহার দেখে খুবই খুশি, মনে হচ্ছে সবুজের মাঝে হারিয়ে যাচ্ছে। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ, মন ভরে যায়। পৃথিবীর প্রায় 14,000-এরও বেশি প্রজাতির গাছ এখানে রয়েছে। বিজ্ঞানীরা এসব গাছ থেকে অনেক মহা ওষুধ উৎপন্ন করে। ওয়াও, খুব সুন্দর জায়গা। অনেক বেশি সুন্দর। আর প্রতিটি গাছের পিক তুলে নাও, ওকে?
সাথে বৈজ্ঞানিক নামও দেওয়া আছে, যেন শিক্ষার্থীরা এখানে এসে শিক্ষা গ্রহণ করতে পারে। আরে রাখেন আপনার শিক্ষা, শিক্ষার মাঝে সব দেশের সরকার লকডাউন দিয়েছে, তা নিয়ে আমি কথা বলতে চাই না। ঘোরাঘুরি শেষ করে তারা দুপুরের খাবার খেয়ে সন্ধ্যায় খায়। মিহু হোটেলে বসে পড়েছে, সে আর কোথাও যাবে না। এখন যেখানে নিয়ে যাব না সেখান থেকে তুমি আসতেই চাইবে না। এখন আবার কোথায় নিয়ে যাবেন? জেনেভা শহরটি জেনেভা লেকের জন্য বিখ্যাত। জেনেভার বুকের ওপর দিয়ে বয়ে গেছে জেনেভা লেক। এখানে এসেছি আর জেনেভার লেক দেখবো না, সেটা কি কখনো হতে পারে? চলো আমরা এখন জেনেভা লেকে যাব। এখন তো রাত হয়ে গেছে, রাতে না গেলে হয় না? জেনেভা লেকের সৌন্দর্যটা রাতের বেলাতেই ফুটে ওঠে। চলো তো তাড়াতাড়ি। মিহু না যাওয়া সত্ত্বেও দুর্জয় মিহুকে জোর করে জেনেভার লেকে নিয়ে যায়। মিহু এখানে এসেই তার চোখ আকাশ পানে। জেনেভা লেক বৃহত্তর দ্বিতীয় পর্যটন কেন্দ্র। জুন থেকে সেপ্টেম্বর মাসে এখানে দর্শনের জন্য উপযুক্ত সময়। তাছাড়া সারা বছর এখানে আসা যাওয়া চলে। জেনেভা লেকে ঘাটে বাঁধা আছে ছোট্ট ছোট্ট অনেক ডিঙি নৌকা, যা দিয়ে দুজন প্রেমিক এবং প্রেমিকা রাতে শহর ঘুরতে পারে। লেকের দুই পাশ দিয়ে রয়েছে অনেক শপিং মল। মিহু বলে ওঠে, আমি নৌকায় উঠবো? অবশ্যই, আমরা এখন নৌকায় উঠবো। নৌকায় না উঠলে কি চলে? হ্যাঁ, আর এখানে নৌকা দিয়ে ঘুরে ঘুরে সব কিছু দেখা যায়, জলের সাথে বন্ধুত্ব করা যায়। বুঝতে পেরেছ? ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি চলেন। মিহুকে নিয়ে তুর্জয় একটা নৌকা 2 ঘন্টার জন্য হায়ার করে নদীর মাঝে ঘুরতে চলে যায়। রাতের আকাশে তারা নদীর জলে ঝলমল করছে, দেখে মনটা খুবই ভরে যায়। মিহু তুর্জয়কে মাঝে মাঝে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে, তুর্জয় মিহুকে মাঝে মাঝে জল দিচ্ছে। এরই মাঝে মনে পড়ে যায় ছোঁয়ার কথা। আজকে যদি মিহুর জায়গায় ছোঁয়া থাকতো তাহলে আমাদের হানিমুনটা এর থেকে আরো সুন্দর হতো। মন খারাপ করে তুর্জয় নৌকা ঘোরাতে বলে ওঠে। মিহু তুর্জয়কে বলে ওঠে, এখনো তো 2 ঘন্টা হয়নি, তাহলে চলে যাবেন কেন? এমনি চলে যাব, আমার শরীরটা তেমন ভালো লাগছে না। অতীত পিছন ছাড়ে না। ভালোবাসার মুহূর্তে অতীতের কথা মনে এসে নাড়া দেয়। না পারছে ছোঁয়াকে ভুলতে, আর না পারছে মিহুকে আপন করে নিতে। দুটানাই ভুগছে তুর্জয়। মিহুর কথার কোনো জবাব না দিয়ে তারা 12টার দিকে হোটেলে ফিরে এসে তুর্জয় মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা তুর্জয় ঘুম থেকে উঠে দেখে নিজের গায়ে কোনো জামা নেই, যা দেখে চিৎকার করে মিহুকে ডাক দেয়। সকালবেলা তুর্জয় নিজের গায়ে কোনো জামা না দেখে মিহু বলে চিৎকার করে ওঠে। মিহু এক প্রকার দৌড়ে তুর্জয়ের কাছে আসে, কোমলভাবে বলে ওঠে, কি হয়েছে? আপনি কি কোনো বাজে স্বপ্ন দেখেছেন? তুর্জয় চোখ বন্ধ করে নিজের রাগটাকে কন্ট্রোল করে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, আমার গায়ের জামা কোথায়? আপনি কি রাতের কথা ভুলে গেলেন? আপনার তো রাতে... কি আমি রাতে? রাতে মানেটা কি? হিয়ালি না করে সব খুলে বলো। কেন? রাতের কথা কিছু মনে নেই আপনার? আপনার কি একটুও হুঁশ ছিল না? সব কিছু ভুলে গেছেন? এই মেয়ে, বাজে কথা বন্ধ করো। রাতে কি হয়েছিল আমি শুধু সেই রাতের কথা শুনতে চেয়েছি, তোমার কোনো বাজে কথা শুনতে চাইনি। রাতে আপনার গায়ে ভীষণ জ্বর উঠেছিল, আপনি নিজের জ্ঞানে ছিলেন না। আবোল তাবোল প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমার দিকে। আপনার গা জ্বরে পুড়ে যাচ্ছিল। জ্বর এসেছিল কিন্তু আমি জানলাম না। আর আমার জামা কোথায়? জ্বরের সাথে আমার জামার কি সম্পর্ক? আপনাকে জলপট্টি দিয়েছি অনেক, কিন্তু কিছুতেই জ্বর হালকা হচ্ছিল না। তারপর মাকে ফোন করে জানতে পারি আপনার জ্বর হলে আপনার গা মুছে দেওয়া হয়। সেজন্যই আমি আপনার গা থেকে পোশাক খুলে ফেলেছি। হোয়াট? তুমি আমার গায়ের থেকে জামা খুলেছ? এত বড় অধিকার আমি তোমাকে দিইনি। আমি এটা অধিকার থেকে করিনি, আমি এটা নিজের কর্তব্য থেকে করেছি। আমার কাছে ওই সময় ওইটা ছাড়ার কোনো উপায় ছিল না। রাতে রাস্তায় বের হয়েছিলাম, কিন্তু কোনো মেডিসিনের দোকান খোলা ছিল না। পরে হোটেলের ম্যানেজার কিছু জ্বরের ওষুধ আমাকে দেয়, সেটার জন্যই আপনি এখন সুস্থ আছেন। তোমাকে রাতে রাস্তায় কে যেতে বলেছে? তোমার কি কোনো জ্ঞান নেই? এখানে রাতে প্রত্যেকটা জায়গায় বিপদ। বিপদের কথা আমি তোমাকে প্রথম দিনই বলে দিয়েছি। এটা ইন্ডিয়া নয়, ওকে? তখন আমার কাছে দ্বিতীয় কোনো পথ ছিল না। আমি নিজের কর্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইনি। দুপুর 1টা বাজে, খাবার খেয়ে নিন। কি? দুপুর 1টা বাজে?
তুমি আমাকে ডাক দাওনি কেন? আপনার ঘুম নষ্ট হবে সেজন্যই ডাক দেইনি, আর আপনার সারা রাত ঘুম আসেনি। মিহু আর কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে এসে কেঁদে কেঁদে মনে মনে বলতে থাকে, আমাকে কেন এত শাস্তি দিচ্ছ? আমি কি দোষ করেছি? আমার স্বামী সব সময় আমাকে কেন ভুল বুঝে? অ্যাক্সিডেন্টে বিয়ে হলেও তো তিনি আমার স্বামী, আমি তাকেই স্বামী হিসেবে মানি। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে দুর্জয় বলে ওঠে, মেহু, ওয়াশরুম থেকে তাড়াতাড়ি বের হও, তোমার সাথে আমার কথা আছে। মিহু দুর্জয়ের কণ্ঠ পেয়ে চোখে মুখে জল দিয়ে বের হয়ে যায়, যেন দুর্জয় কিছু বুঝতে না পারে যে মিহু কান্না করেছে। মিহু ওয়াশরুম থেকে বের হতেই দুর্জ মিহুকে দেওয়ালের সাথে চেপে ধরে। মিহু সাইড কেটে চলে যেতে নিলেই দেওয়ালে 2 হাত দিয়ে মিহুকে আটকিয়ে ফেলে। থেমে থেমে বলে ওঠে, কি হলো? আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আটকে আটকে কেন কথা বলছো? আর হ্যাঁ, আমার খোঁজ তোমাকে কে নিতে বলেছে? কেউ না, আমি আপনাকে কি আমাকে? কি হলো বলছো না কেন? আমি আপনার খারাপ চাই না, সব সময় আপনার ভালো চাই। আমাকে মাত্র 6টা মাস সহ্য করেন। কথা দিয়েছিলাম আমি আপনার লাইফে আসবো না, সে কথা আমি রাখবো। 6 মাস পর আপনাকে মুক্ত করে দিব আমি এই বিয়ে নামক সম্পর্ক থেকে। মিহুর কথা শুনে দুর্জয়ের বুকের বাপাসটা কেঁপে ওঠে, যেন সে আবার কাউকে হারাতে বসেছে। কেন কেঁপে উঠছে জানা নেই। দুর্জয় মিহুর কানের কাছে এসে বলে ওঠে, তোমার কোনো মুক্তি নেই, তোমাকে তোমার শাস্তি পেতেই হবে। কানের কাছে ফিসফিস করে কথা বলতে মিহু কেঁপে ওঠে, খিচে আঁখি বন্ধ করে ফেলে। মিহু এমন অবস্থায় দেখে দুর্জয় মুচকি হেসে সেখান থেকে চলে আসে। মিহু কিভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কি হলো মিহু, ওখানে ওইভাবে দাঁড়িয়ে থাকার মানে কি? আমি জানি তুমিও কিছু খাওনি, চলো একসাথে খাবো। দুর্জয়ের কথা শুনে মিহু চোখ মেলে দেখে দুর্জয় খাবার নিয়ে বসে আছে। চারিদিকে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করে একটু আগের ঘটনা, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। কি হলো ওইভাবে তাকিয়ে কাকে দেখছো তুমি? চলো খাবার খেতে হবে তো। আসছি আমি। মিহু ধীর পায়ে দুর্জয়ের কাছে আসে। এসে মিহু দুর্জয়ের দিকে তাকিয়ে থেকে খাচ্ছে। খাচ্ছে বলতে ভুল হবে, তাকিয়ে আছে। আমার দিকে না তাকিয়ে খাবার খাও। আমি আপনার দিকে তাকাইনি, একটা কথা বলার ছিল, সেজন্যই আপনার দিকে তাকিয়েছিলাম। কি কথা? আর কথা বলার জন্য তুমি আমার কাছ থেকে পারমিশন কবে থেকে নিচ্ছ? দুর্জয়ের কথা গায়ে না মেখে নিজের মনে কথা বলতে চেয়ে বলল না। পরক্ষণে জবাবে বলে ওঠে, কাল তো আমরা ইন্ডিয়া ফিরে যাব, আমরা আর কিছু দর্শনীয় স্থান দেখতে পারবো না। এখানে তো আরো অনেক জায়গা আছে। কেন পারবো না? আজকে আমরা টাউন হলে পার্কে যাব। পার্কটা অনেক সুন্দরভাবে সাজানো, ছোট থেকে শুরু করে বড়দের জন্য বিভিন্ন খেলার আয়োজন আছে। আর সেখান থেকে ফিরে আসার সময় সবার জন্য কিছু সামগ্রী কিনে আনবো। ওকে? সেটাই ভালো হবে, কিন্তু আমরা কখন যাব? সন্ধ্যার পরে কি যাব আমরা? না, সন্ধ্যার পরে যাব না, আমরা এখনই যাব। এখনই যাব মানে কি? হ্যাঁ, আমরা এখনই যাব। খাবার খাওয়ার পর তুমি তৈরি হয়ে নাও। কিন্তু আপনার তো জ্বর। আরে আমার কথা চিন্তা করতে হবে না, আমার কিচ্ছু হবে না। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ওকে? আর এটা মন্টি কার্লো 5 স্টার হোটেলের কাছে, আমরা হেঁটেই চলে যাব, যেতে তেমন সময় লাগবে না। খাবার শেষে মিহু পোশাক নিয়ে সোফায় বসে আছে। কোনটা পরে যাবে ঠিক করতে পারছে না, কোনটা পরে গেলে তাকে ভালো লাগবে তাও বুঝতে পারছে না। দুর্জয় মিহুর এমন কাণ্ড দেখে বুঝতে পারে মিহু ঠিকভাবে ডিসিশন নিতে পারছে না। ফোনের দিকে তাকিয়ে বলে ওঠে, মিষ্টির মাঝে গোল্ডেন কালার গ্রাউন্ড পরলে কাউকে সুন্দর লাগতে পারে। দূর থেকে না বলে কাছে এসে বললেই পারতেন। যখন বুঝতে পারছেন আমি কোনটা পরবো ভেবে পাচ্ছি না। আমি তোমার কথা বলিনি, আমি ফোনের এই কার্টুনটাকে বললাম। তোমার ভালো লাগলে তুমি পড়তে পারো, তবে বলবো যে পড়লে কিন্তু ভালো লাগবে। মিহু দুর্জয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, শালা খবিস দুর্জয়, তুই তো আমাকে ভালোভাবে বললেও পারতি। তোর মাঝে না কোনো রোম্যান্টিকতা নেই, তোকে তো আমি রোম্যান্টিক বানিয়েই ছাড়বো, শালা নিরামিষ। এই যে ম্যাডাম, আমাকে গালি দেওয়া শেষ হলে এবার তৈরি হয়ে নেই, অনেক সময় লাগবে।
মিহু দুর্জয়কে উপেক্ষা করে চলে যায় ওয়াশরুমে। দুর্জয় ব্যালকনিতে এসে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, হে ভগবান, তুমি এই মেয়ে জাতিকে কি দিয়ে সৃষ্টি করেছো বলো তো? আমি তাদের কর্মকাণ্ড কিছুই বুঝতে পারি না। মিহু হালকা মেকআপ করে ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দেয়। মিহুকে হালকা সাজিয়ে খুব ভালো দেখাচ্ছে। তারপর তারা একে অপরের হাত ধরে চলে আসে টাউন হলের বিখ্যাত পার্কে। মিহুকে নিয়ে দুর্জয় বিভিন্ন রাইডসে ওঠে। সব রাইডসে মিহু ভয় পেয়ে দুর্জয়কে চেপে ধরে। দুর্জয় জানে মিহু ভয়ে দুর্জয়কে চেপে ধরে রেখেছে। তারা পার্ক থেকে বেরিয়ে শপিং মলে চলে যায়। মিহু সবার জন্য অনেক কিছু কেনে, কিন্তু নিজের জন্য কিচ্ছু কেনে না। দুর্জয় ঠিকই খেয়াল করেছে, চলে আসার সময় দুর্জয় মিহুর হাত ধরে ফেলে। তুমি কিছু কিনলে না কেন? তোমার কিছু চাই না? আমার কিছু লাগবে না, সবার খুশিতেই আমার প্রাপ্তি। কে বলেছে আমি কিছু নিব না? সবার জন্য নেওয়া মানে তো আমার জন্য নেওয়া। দুর্জয় মিহুর কথা শুনে খুব খুশি হয়। মিহু অল্পতেই খুব খুশি সে জানত, তবে কখনো বিশ্বাস করত না। আজ তার পুরোপুরি বিশ্বাস হলো। দুর্জয় মিহুর কোনো কথা না শুনে মিহুর হাত ধরে শপিং মলে নিয়ে যায়। নিজে পছন্দ করে মিহুর জন্য অনেক কিছু কেনে। শপিং শেষ করে খাবার খেয়ে তারা মন্টি কার্লো 5 স্টার হোটেলে ফিরে আসে। সারাদিনে অনেক দখল গেছে তাদের উপরে, এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ফ্লাইটে তারা নিজের মাতৃভূমি কলকাতায় ফিরে আসে। এয়ারপোর্টে সবাই তাদের রিসিভ করতে আসে। তাদের একসাথে দেখে দুটো পরিবারের লোক খুব খুশি। দুর্জয় আর মিহু রুমে প্রবেশ করতে দেখতে পাই ছোঁয়া হাত কেটে রুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। মিহু ছোঁয়াকে দেখে দৌড়ে ছোঁয়ার কাছে যায়। ছোঁয়ার মাথা নিজের কোলে নিয়ে ডাকতে শুরু করে, দিদি, দিদি তোমার কি হয়েছে? প্লিজ চোখ মেলে তাকাও। দুর্জয় এক দৃষ্টিতে মিহুর আর ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। দুর্জয় ছোঁয়াকে দেখে স্তব্ধ হয়ে গেছে। কি করবে বুঝে উঠতে পারছে না। মিহু বলে ওঠে, দাঁড়িয়ে আছেন কেন? জল নিয়ে আসেন। যদি জল দিয়ে জ্ঞান না ফিরে তাহলে হসপিটালে নিয়ে যেতে হবে। মিহুর কথা শুনে দুর্জয় ঘোর ফিরে আসে। দুর্জয় জল নিয়ে এসে ছোঁয়ার মুখের মধ্যে ছিটিয়ে দেয়। জলের ছেটা পেয়ে ছোঁয়া ধীরে ধীরে চোখ মেলে তাকায়। আমাকে ক্ষমা করে দাও দুর্জয়, আমি বড় ভুল করে ফেলেছি। মিহু কি বলবে বুঝে উঠতে পারছে না। মিহু চোখের জল মুছে সে চলে আসে রুম থেকে। তাদের আলাদা করে কথা বলার সুযোগ দিয়ে চলে আসে রুম থেকে। কান্না করতে করতে মিহু নিচে নেমে আসে। মিহুকে কান্না করতে দেখে দুর্জয়ের মা মিহুর দিকে এগিয়ে আসে। চোখের জল মুছিয়ে দিয়ে, কি হয়েছে মা, এইভাবে কান্না করছো কেন? মিহু নিজেকে শক্ত করে বলে ওঠে, মা, দিদি ফিরে এসেছে আর দিদি এখন রুমে আছে। দিদি তার ভুল বুঝতে পেরেছে। মিহুর কথা শুনে দুর্জয়ের মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তিনি এক কদম পিছিয়ে বলে ওঠেন, সে এখানে কেন এসেছে? আসলে মা, দিদি খুব অসুস্থ। দিদির হাত কেটে গেছে। দিদি রুমে জ্ঞান হারিয়ে পড়েছিল। আমরা রুমে ঢুকে দিদিকে এই অবস্থায় দেখতে পাই। প্লিজ তাদের একটু সময় দিন, অনেক রাগ জমে আছে তাদের মাঝে। দুর্জয়ের মা কি করবে বুঝে উঠতে পারছে না। তিনি এদিকেও যেতে পারছে না, ওদিকেও যেতে পারছে না। তিনি মিহুকে সান্ত্বনা দেওয়ার জন্য নিচে রুমের মধ্যে নিয়ে যায়। মিহু চলে যেতেই ছোঁয়া দুর্জয়কে জড়িয়ে ধরে, আর দুর্জয় নিজে থেকেই ছোঁয়াকে জড়িয়ে ধরেনি। আজ কেন জানি ছোঁয়াকে অসহ্য লাগছে দুর্জয়ের কাছে। দুর্জয় ছোঁয়াকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে কোমলভাবে বলে ওঠে, আমি এখন একজন বিবাহিত পুরুষ, এমনভাবে আমার কাছে আসার চেষ্টা করবে না। ছোঁয়া মনে মনে বলে ওঠে, আমি তো তোমাকে নিজের করেই নেব। আমি তোমাকে কিছুতেই মিহুর হতে দেব না। আমাকে তূর্ণ মেনে নেয়নি, তূর্ণ আমাকে ঠকিয়েছে, তূর্ণ আমাকে ভালোবাসে না। আমি কি করে এখন তোমাকে ছাড়ি? কি হলো, তুমি এখানে কেন ফিরে এসেছো? তুমি তোমার বাড়িতে ফিরে যাও। না, আমি আমার বাড়িতে ফিরে যাব না। আমি তোমাকে খুব ভালোবাসি দুর্জয়, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ দুর্জয়, আমাকে ফেলে দিও না। আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসার বন্ধনে আমি আটকা পড়তে চাই। ন্যাকা কান্না করতে করতে বলে ওঠে, আমাকে যদি তুমি এতই ভালোবাসতে তাহলে আমাকে একা ফেলে চলে যেতে না। একবার ভাবলে না?
যে আমার কি অবস্থা হয়েছিল? আমি কিভাবে পারবো এই ধাক্কা সামলে নিতে? দুর্জয়ের পা ধরে বলে ওঠে, আমি তখন বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে নিজের কাছে টেনে নাও। আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। আমাদের ভালোবাসা এত ভঙ্গুর নয় যে শুকনো ঝড়ে ভেঙে যাবে। এক সময় আমি তুর্য তোমার ভালোবাসায় পাগল ছিলাম। তোমাকে ছাড়া আমার এই অবুঝ মন কিচ্ছু বসতো না। আর সেই মন তোমাকে ভালোবাসে না। কাকে তুমি ভালোবাসো? তুমি তো বলেছিলে আমার জায়গা কাউকে দেবে না, আমি তোমার মনে সব সময় থাকবো। হ্যাঁ, তুমি আমার মনে সব সময় থাকবে, কিন্তু আমার জীবনে থাকতে পারবে না। আমার জীবন এখন অন্য জনের সাথে বাধা। আমি কিছুতেই মিহুকে দূরে সরাতে চাই না। বুঝতে পেরেছ? আমি মিহুর সাথে কথা বলবো। আমি যা বলবো মিহু তাই করবে। আমার কথার অমান্য করবে না মিহু। মিহু আমাকে খুব ভালোবাসে। আমার ভালোবাসার জন্য মিহু সব কিছু করতে পারে। হ্যাঁ, মিহু সব কিছুই করতে পারে। মিহু তোমার মতন স্বার্থপর নয়। তুমি তোমার মা বাবার সম্মান মাটি করতে পারো, কিন্তু মিহু নয়। মিহু সেই মাটিকে চাষযোগ্য করে ফসল ফলিয়েছে, মাটিতে হাসি ফিরিয়ে এনেছে। মিহু তোমার বাবা মার সম্মান বজায় রেখেছে সেই দিন। মিহুর জন্য আজ তোমার বাবা মা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। জানি আমি অনেক বড় ভুল করেছি। আমার ভুলের কোনো ক্ষমা হয় না। তবুও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আবার এই চৌধুরী বাড়ির সম্মান ফিরিয়ে নিয়ে আসব। তার বিনিময়ে তুমি কি পারবে না মিহুকে ডিভোর্স দিতে? ডিভোর্সের কথা শুনে তুর্জয়ের বুকটা কষ্টে মোচড় দিয়ে ওঠে। অল্পদিনে মিহু তার মোড়ে এতটা জায়গা করে নেবে তুর্জয় বুঝতে পারেনি। তুর্জয় মিহুকে ভালোবেসে ফেলে। তুর্জয়ের বুকে এখন শুধু মিহুর ভালোবাসা, মিহুর বসবাস। ডিভোর্সের কথাটা হজম করতে না পেরে তুর্জয় ছোঁয়ার গালে পরপর 2টা থাপ্পড় বসিয়ে দেয়। লজ্জা করে না নিজের বোনের জীবনটা নষ্ট করতে? তুমি বলছো তোমার বোন তোমার জন্য সবকিছু করতে পারে, আর তুমি তার ঘর ভাঙতে এসেছ। তোমাকে এই বাড়িতে কে আসতে বলেছে? তোমার থেকে মেহু খুব ভালো, তুমি তো খুব স্বার্থপর। আর মেহু নিজের স্বার্থের কথা না ভেবে পরিবারের স্বার্থের কথা ভাবে। এই জন্যই মেহু আমার মনে জায়গা করে নিয়েছে। প্লিজ তুর্জয়, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি এমনটা বলতে চাইনি। মিহুর ভবিষ্যতের কথা ভেবেই আমি এমনটা করেছি। স্টপ। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই রুম থেকে বেরিয়ে যাও। না, আমি কোথাও যাব না। আমি এখানেই থাকবো। ওকে, তোমার যেতে হবে না। আমি তোমাকে তোমার জায়গাটা পৌঁছে দিচ্ছি। ছোঁয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে ছোঁয়ার হাত ধরে টানতে টানতে ডাইনিং রুমে নিয়ে আসে। ছোঁয়ার চিৎকারে সবাই ডাইনিং রুমে চলে আসে। তুর্জয় ছোঁয়াকে ডাইনিং রুমে নিয়ে এসে ফ্লোরে ফেলে দেয়। মিহু এগিয়ে আসতে নিলে তুর্জয়ের মা মিহুর হাত ধরে ফেলেন। তিনি মিহুকে চোখের ইশারা এখানে আসতে মানা করলেন। কি হয়েছে তুর্য? বাবা, এই মেয়ে আমাদের বাড়িতে কি করে আসলো? এই মেয়েকে বাড়ি থেকে এখনই বের করো। আমি এই মেয়েকে একদম সহ্য করতে পারছি না। ছোঁয়া কি করছে? সে অনেকদিন পর ফিরে এসেছে। দেখা যাচ্ছে তার হাত কাটা, হাত থেকে রক্ত ঝরে শুকিয়ে গেছে। বাবা, তুমিও মেহুর মতন বোকা হলে। সে নিজে ইচ্ছে করে হাত থেকে চামড়া তুলে ফেলেছে, আর আমাদের রুমে জ্ঞান হারানোর নাটক করছিল। সে আমাদের ক্ষতি করার জন্য এখানে এসেছে। তাকে আমি দেখতে চাই না। ছোঁয়া তিহান চৌধুরীর পা ধরে বলে ওঠে, আঙ্কেল প্লিজ আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমি তো আপনার মেয়ের মতন। আমি না হয় দূর থেকে তুর্জয়কে ভালোবেসে যাব। তিহান চৌধুরী কিছু বলতে নেবে তার আগেই তুর্জয় ছোঁয়ার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায়। তুর্জয় কারোর কোনো কথা শোনে না। টানতে টানতে গেটের বাইরে নিয়ে আসে। তুর্জয়ের পিছু পিছু সবাই চলে এসেছে। তুর্জয়কে এমন কঠোর না হতে সবাই বলেছে, কিন্তু তুর্জয় কারোর কোনো কথা কানে তুলছে না। তুর্জয় ক্ষেপে বলে ওঠে, তোকে যেন আমাদের বাড়ির আশেপাশেও না দেখি। আর আমার মেহুর কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমার থেকে আর কেউ খারাপ হবে না। মিহু তুর্জয়ের কথা শুনে অবাক হয়ে যায়। মিহু ভাবতেও পারেনি তুর্জয় তাকে এত আপন করে নেবে। মাটি থেকে উঠে ছোঁয়া বলে ওঠে, আমি ছোঁয়া মহেশ্বরী। আমি কথা দিচ্ছি আমি এই বাড়িতে বউ হয়েই প্রবেশ করব। এই বাড়িতে কোনো মিহুর ছায়া থাকবে না। আমি কিছুতেই মিহুকে তোর হতে দেব না।
আমি বেঁচে থাকতে মিহু কোনো দিন তোর হবে না। তুই আমার ছিলি আর আমার থাকবি। তোর জীবনে শুধু আমার জায়গা দুর্জয় চৌধুরী। ব্যাস, তোমার কথা শেষ হলে এখান থেকে চলে যাও। তোমার এমন মুখ আমাদের দেখাতে হবে জানা ছিল না, আমাদের এই দিনও দেখতে হলো। দুর্জয়ের মা এগিয়ে এসে ছোঁয়ার গালে চড় বসিয়ে দেয়। তোমার লজ্জা থাকা দরকার। তুমি তোমার নিজের বোনের সংসার নষ্ট করতে এসেছো। যে বোন তোমার অবর্তমানে তোমার মা বাবার সম্মান বাঁচিয়েছে। ছোঁয়া রাগের মাথায় দুর্জয়ের মাকে ধাক্কা মারে। এই বুড়ি, তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস? তোরা যদি কেউ আমার পথে কাটা হয়ে দাঁড়াস তাহলে আমি তোদের মেরে ফেলতে দুইবার ভাববো না। দুর্জয় আর মিহু দৌড়ে এসে দুর্জয়ের মাকে মাটি থেকে তোলে। দুর্জয় তার মাকে তিহান চৌধুরীর কাছে দিয়ে এসে মিহুর হাত ধরে। এতে ছোঁয়া আরও রেগে যায়। ছোঁয়া রেগে মিহুর দিকে এগিয়ে আসতে নিলে দুর্জয়ের সামনে দাঁড়ায় মিহুর। তুই সামনে থেকে সর দুর্জয়, আমি এই মিহুকে মেরেই ফেলবো। ছোঁয়া ক্ষেপে বলে ওঠে। দুর্জয় নম্রতা সহকারে বলে ওঠে, দেখো ছোঁয়া, তুমি এখন এখান থেকে চলে যাও। তোমার মাথা ঠিক নেই, তোমার মাথায় কোনো সমস্যা আছে। আমি ভালোই ভালোই বলছি, তুমি এখান থেকে চলে যাও। ছোঁয়া দুর্জয়ের শার্টের কলার ধরে। তুই একে বল, তুই মিহুকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবি? যদি তুই মিহুকে ডিভোর্স না দেস তাহলে আমি তোর মিহু পাখিকে মেরে ফেলবো। দুর্জয় এবার আর শান্ত থাকতে পারল না। দুর্জয় নিজের মাঝে জমে থাকা সমস্ত রাগ অভিমানকে বের করে ফেলে। কোনো কিছু না ভেবে ছোঁয়ার হাত ধরে বাড়ির পাশে ড্রেনের মাঝে ফেলে দেয়। ছোঁয়ার উপর থুতু ফেলে ঘৃণার সাথে বলে ওঠে, তোকে আমি ভালোভাবে কথা করে বলেছিলাম, কিন্তু তুই ভালোর মর্যাদা রাখতে পারছি না। তোর মতো লোক আমি কখনো দেখিনি। আজ আমার বড্ড লজ্জা লাগছে যে তোর মতো কাউকে আমি ভালোবেসেছি। কথাগুলো বলে দুর্জয় একটু দম নিয়ে মিহুকে কাছে টেনে নিয়ে আসে। মিহুর হাত বুকের মধ্যে জড়িয়ে বলে ওঠে, আমি যদি প্রথম থেকে মিহুকে ভালোবাসতাম না তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো না। তোর মতো বাজে মেয়ের হাত থেকে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। প্লিজ দুর্জয়, আমাকে তোল, আমি এখান থেকে উঠতে পারছি না। প্লিজ দুর্জয়। তোকে টাচ করে আমি আমার হাতকে নোংরা করতে চাই না। তোর মতো লোকের জায়গা এটাই পারফেক্ট। দুর্জয় ছোঁয়ার কোনো কথা না শুনে মিহুকে কোলে তুলে নেয়। মিহুকে দুর্জয়ের গলা জড়িয়ে ধরে। দুর্জয় মিহুর দিকে একবার তাকিয়ে মিহুকে নিয়ে রুমের মধ্যে চলে আসে। দুর্জয়ের বাবা তিহান চৌধুরীর মিহুর মা বাবাকে ফোন করে দেয়। মিহুর মা বাবা এসে ছোঁয়াকে ময়লার ড্রেন থেকে তুলে নিয়ে যায়। দুর্জয় মিহুকে রুমে নিয়ে এসে মিহুকে নামিয়ে দেয়। মিহুর সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে মিহুর কাছে ক্ষমা চায়। মিহু দুর্জয়ের এমন কাজে খুব অবাক হয়ে যায়। মিহু ভাবতেও পারছে না কেন দুর্জয় এমন করছে, কেনই বা তার সামনে হাঁটু গেড়ে বসে আছে তা বুঝতে পারছে না। আপনি আমার কাছে কেন ক্ষমা চাইছেন? আপনি তো কোনো দোষ করেননি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু সত্যি বলছি তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করতে চাইনি। তখন আমার মন মানসিকতা কিছুই ঠিক ছিল না। যখন কোনো ভালোবাসার মানুষ কাউকে ছেড়ে চলে যায় তখন তার মনের অবস্থা কেমন হতে পারে তুমি নিশ্চয়ই জানবে না কোনোদিন। তুমি তো কোনোদিন কাউকে ভালোবাসনি, তাই না? আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। প্লিজ এইভাবে আমার কাছে ক্ষমা চাইবেন না। আমি আপনাকে ক্ষমা করতে পারি যদি আপনি উঠে বসেন। দুর্জয় বসা থেকে দাঁড়িয়ে চোখের জল মুছে বিছানায় ধপাস করে বসে পড়ে। মিহু দুর্জয়ের কাঁধে হাত রাখতেই মিহুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। ছোট বাচ্চাদের মতো দুর্জয় কেঁদে যাচ্ছে। মিহু দুর্জয়ের কান্না থামাতেই পারছে না। মিহু জানে কান্না করলে কতটা কষ্ট হালকা হয়ে যায়। 10 মিনিটের মতো মিহুকে জড়িয়ে ধরে দুর্জয় কান্না করে। এভাবে কান্না করলে সব সমস্যার সমাধান হবে না। আপনি সময়ের কাছে সবকিছু ছেড়ে দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না। একদম বাচ্চাদের মতো করে বলে ওঠে, তুমি আমার একটা কথা রাখবে? কি কথা? আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আগে কথা দাও। ওকে, কথা দিলাম। কোনোদিন তুমি আমাকে ছেড়ে যাবে না। আমাকে ছেড়ে চলে গেলে আমি বাঁচতে পারবো না, আমি আর কাউকে হারাতে পারবো না। মিহু দুর্জয়ের হাত ধরে বলে ওঠে, আমি আপনাকে কোনো দিনও ছেড়ে চলে যাব না। আমি সব সময় আপনার পাশে থাকব।
আপনি আমার জীবনের প্রথম ভালোবাসা। আপনাকে ছেড়ে আমি কোনো দিনও যাব না। তাহলে আমাকে কিছুদিন সময় দাও, আমি তোমাকে এখনই আপন করে নিতে পারবো না। প্লিজ, তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি এর জন্য। মিহু বড় একটা নিঃশ্বাস নিয়ে বলে ওঠে, আপনি যেদিন নিজ থেকে আমাকে কাছে টেনে নেবেন সেদিনই আমি আপনার কাছে আসব। কিন্তু কিন্তু কি? কিন্তু আমাকে আপনার বেস্ট ফ্রেন্ড ভাবতে হবে। আমাকে চিনতে হবে আপনাকে, আমিও আপনাকে কাছ থেকে চিনে নেব। ওকে। তাহলে আমার কথা মতো এখন স্নান করে আসেন। এভাবে থাকলে আপনাকে ভালো লাগে না, কেমন জানি মরা মরা লাগছে আপনাকে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে রয়েছে। দুর্জয় মিহুর কথা মতো ওয়াশরুমে চলে যায়। মিহু ও মুচকি হেসে নিচে চলে আসে। মিহু জানে এখন আর দুর্জয় ডিপ্রেশনে পড়বে না। মিহু নিচে এসে দুর্জয়ের জন্য নিজে হাতে খাবার বানায়। ছোঁয়া বাড়িতে এসে বাড়ির সমস্ত কিছু ভাঙতে থাকে। হেডেকে বাড়ির সকলের সাথে খারাপ ব্যবহার করছে। বাড়িতে যেন ভূমিকম্প চলছে, যাকে সামনে পাচ্ছে তাকেই মারছে। ছোঁয়ার এমন অবস্থার কথা শুনে ছোঁয়ার বাবা অফিস থেকে চলে আসে। এসে দেখে তার মেয়ে এমন ব্যবহার করছে। কিছু না ভেবে ছোঁয়ার গালে ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। ক্ষেপে বলে ওঠে, নিজের রাগকে কন্ট্রোল করতে শিখো। তোমাকে আমি এই শিক্ষা দেইনি। সবসময় তোমার চাওয়াকে পূর্ণ করতে গিয়ে আজ আমাদের এই অবস্থা। ছোঁয়া তার বাবাকে ভীষণ ভয় পায়। বাবাকে দেখে ছোঁয়া তার রুমের মধ্যে চলে যায়। রুমে এসে সারা রুম পায়চারি করছে আর ভাবছে সে কিছুতে মিহু আর দুর্জয়ের এক হতে দেবে না। তাদেরকে যে করেই হোক না কেন তাদের আলাদা করবে। রেগে মিহুর সমস্ত জামা কাপড়ে আগুন লাগিয়ে দেয় ছোঁয়া। মিহুর কোনো অংশ রাখে না মহেশ্বরী পরিবারে। ছোঁয়া নিজের মাকেও পরোয়া করে না। ছোঁয়া রুমে এসে কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছে না। শুধু তার চোখের সামনে দুর্জয় মিহুর ভালোবাসার চিত্র ফুটে উঠছে। কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। রুমের ভিতরে পায়চারি করছে। টেবিলের উপরে রাখা অ্যাকোরিয়াম ভাঙার জন্য হাত বাড়াবে, ঠিক তখনই নিচের ফোনটা বেজে ওঠে। বিরক্তি নিয়ে নিজের ফোনের ওয়ালপেপারের দিকে তাকাই। দেখতে পাই অচেনা নাম্বার। অচেনা নাম্বার দেখে ছোঁয়ার রাগ আরও বেড়ে যায়। ফোন রিসিভ করেই যা না তাই বলে যাচ্ছে। ফোন রেখে দেবে, ঠিক তখনই অপর পাশ থেকে কোমল গলায় আওয়াজ আসে, ফোন রাখলে তোমারই লস। ফোন রাখা মানে তুমি মিহুর কাছ থেকে জীবন যুদ্ধে হেরে যাবে। মিহুর কথা শুনে ছোঁয়ার কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। ছোঁয়া নিজেকে শান্ত করে বলে ওঠে, কে আপনি? আপনি কি বলতে চান? আমার পরিচয় না জানলেও হবে। আমার আর তোমার উদ্দেশ্য এক। তুমি ভুজয়কে নিজের করে পেতে চাও, আর আমি মিহুকে নিজের করে পেতে চাই। মিহুকে আমি খুব ভালোবেসে ফেলেছি। আমার একার পক্ষে সম্ভব নয় মিহুকে নিজের করে নেওয়ার জন্য। এই জন্য তোমার সাহায্য লাগবে। এতে তুমিও তোমার ভালোবাসা দুর্জয়কে পেয়ে যাবে। তার মানে আপনি মিহুকে ভালোবাসেন? মিহু কি জানে আপনি তাকে ভালোবাসেন? আমি মিহুকে ভালোবাসি। মিহু আমাকে ভালোবাসে কিনা সেটা আমার দেখার বিষয় না। মিহুকে আমি না পেলে কাউকে পেতে যাব না। যদি মিহুকে না পাই তাহলে তোমার ভালোবাসা দুর্জয় শেষ। প্লিজ দুর্জয়ের কোনো ক্ষতি করবেন না। দুর্জয়ের সাথে আপনার কোনো শত্রুতা নেই। আর কে আপনি? কারণ আপনার পরিচয় জানা থাকলে কাজটা খুব সহজ হয়। আমি তূর্ণ, দুর্জয়ের বন্ধু। আমি জানি মিহু আর দুর্জয় এখনো কাছাকাছি আসেনি, তাই আমাদের যা করা তাড়াতাড়ি করতে হবে। ওকে, যা করার আমি তাড়াতাড়িই করব। তাহলে আজ সন্ধ্যায় ঝিলের ধারে আমার সাথে দেখা কর। ওকে। ছোঁয়া ফোন রেখে দিলওয়ালি গানে নাচতে শুরু করে। মিহু নিজ হাতে আজকে দুর্জয় সকল পছন্দের খাবার রান্না করে। সে আজ খুব ভালোবেসে দুর্জয়ের জন্য রান্না করেছে। মিহু খুব খুশি যে আজকে দুর্জয়কে নিজে হাতে খাওয়াবে। দুর্জয় স্নান শেষ করে ব্যালকনিতে বসে আছে। না চাওয়া সত্ত্বেও অতীতের কথাগুলো বারবার নাড়া দিয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে সমস্ত কিছু ভোলার চেষ্টা করছে। কি করবে এখন? তার মন তো কাঁচের ঘরের মতো ভেঙে গেছে। দুর্জয় নিজেকে কাজে ব্যস্ত রাখতে চাইছে, সেই জন্য অফিসের ফাইল নিয়ে বসে আছে। মিহু রান্না শেষ করে নিজে হাতে সমস্ত খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখে। কোথাও কোনো ঘাটতি রাখেনি।
মিহু তুর্জয়ের কাছে এসে দেখে তুর্জয় মন দিয়ে অফিসের কাজ দেখছে। এটা দেখে মিহু খুব খুশি হয়, কারণ এতে করে তুর্জয় ছোঁয়াকে ভুলে যাবে। মিহু তুর্জয়ের পাশে বসে আছে। মিহুর দিকে ছোট করে তাকিয়ে, কিছু বলতে চাও নাকি? কি বলবে? কোনো সংযত না করে বলে ফেলো। আমি কোনো সংকোচ করি না কথা বলার মাঝে, আমার মুখে যা আসে তাই বলে দেই। তাহলে বলো, কি করতে হবে আমাকে? তোমাকে দেখে আমি এই কয়েকদিনে ভালো করে চিনে নিয়েছি। তাহলে ভালো, এখন আর কাজ করতে হবে না। কি বলছো? অনেকগুলো কাজ জমা পড়ে আছে, এইসব কাজ এখন না করলে কখন করব? আগে নিজের খেয়াল রাখতে হবে। আপনি একটুও নিজের খেয়াল রাখেন না। আপনি কি জানেন না এখন খাবারের সময়? আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না মানেটা কি? আমার আসলেই খেতে ইচ্ছে করছে না, আমার পেট এখনো ভরপুর। আপনার পেট এখনো ভরপুর। আপনি যে পেটুক মশাই সেটা আমি হাড়ে হাড়ে জানি। প্লিজ মেহু, জোর করো না তো, সত্যি বলছি আমার একদম খেতে ইচ্ছে করছে না। এইভাবে মন খারাপ করে না খেয়ে থাকলে কি আমার ভালো লাগে? ওকে, আপনাকে খেতে হবে না, আমিও না খেয়ে থাকবো। আমি না খেয়ে থাকলে তাতে আপনার কি? আমি তো আপনার কেউ না। মাথা নিচু করে চোখ বন্ধ করে রেখে একটানা বলে যায় মিহু। মিহু চোখ মেলে দেখে তুর্জয় তার দিকে বোকার মতো তাকিয়ে আছে। মিহু কি বলছে সে নিজেও জানে না। মিহু কিছু বুঝতে পারছে না কেন এভাবে তাকিয়ে আছে। মিহু চলে যেতে নিলেই তুর্জয় মিহুকে টান দিয়ে নিজের হাঁটুর উপরে বসায়। এতে মিহু খুব ভয় পেয়ে যায়। মিহু তুর্জয়ের শার্ট খামচে ধরে রেখেছে। তুর্জয় মিহুর গলায় মুখ লুকিয়ে, আজ বুঝি তুমি রান্না করেছো? কে বলেছে আমি খাবো না? সত্যি বলছি, আমারও ভীষণ খিদে পেয়েছে। মিহুর গলার কাছে কথা বলাই মিহু কোনো কথা বলতে পারছে না। যতবার তুর্জয় কথা বলছে ততবারই তুর্জয়ের ঠোঁট মিহুর গলায় লেগেছে। এতে মিহু কেঁপে ওঠে। এখনো মিহু চোখ বন্ধ করে রেখেছে। মিহু চোখ খুলে ধীরে ধীরে বলে ওঠে, আপনি কিন্তু খুব পচা, আমার কেমন জানি লাগছে। তুর্জয় মিহুর কাঁপা কাঁপা ঠোঁটের দিকে তাকিয়ে থেকে নিজেকে সামলে রাখতে পারছে না। মিহুর ঠোঁট যেন তুর্জয়কে কাছে টেনে নিয়ে যাচ্ছে। মিহুর ঠোঁটের দিকে এগিয়ে যাবে, পরক্ষণে ফিরে আসে। মিহুকে দাঁড় করিয়ে বলে ওঠে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। তুমি খাবার সার্ভ করো, আমি এক্ষুনি আসছি। মিহু মুচকি হেসে চলে যায়। তুর্জয় চোখ বন্ধ করে ভাবতে থাকে, মিহু তার কাছে আসলে কেন নিজেকে কন্ট্রোল করতে পারে না, কেন মিহুর প্রতি দুর্বল হয়ে পড়ে, কেন মিহুকে দূরে সরিয়ে রাখতে পারে না, কেনই বা কাছে টেনে নিতে পারছে না। তুর্জয় আর ভাবতে পারছে না। আর কিছু না ভেবে নিচে চলে যায় খাবার খেতে। নিচে নেমে দেখে মিহু তার জন্য খুব সুন্দর করে খাবার তৈরি করে রেখেছে। সাথে মা বাবা বলে আছেন খাওয়ার জন্য। তুর্জয় চেয়ার টেনে বসে পড়ে। ক্ষুধা বেশি লাগার কারণে খেয়াল নেই যে মিহু খেয়েছে কিনা। এক লোকমা খাবার মুখে নিয়ে দেখে যে মিহু দাঁড়িয়ে আছে। সরি বাবা, সত্যি বলছি আমার একদম খেয়াল ছিল না। এরপর থেকে এমন ভুল আর কখনো হবে না। মিহু, তুমি দাঁড়িয়ে আছো কেন? বস না কেন তুমি? না, সমস্যা নেই, আপনারা খান, আমি পরে খেয়ে নিব। তুর্জয় কোনো কথা না শুনে মিহুর হাত ধরে টেনে নিজের পাশের চেয়ারে বসায়। মিহু তুর্জয়ের দিকে তাকিয়ে কিছু বলতে নেবে, তার আগেই তুর্জয় বলে ওঠে, কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নাও, ওকে? মিহু আর কোনো কথা না বলে ভালো মেয়ের মতো খাবার খেয়ে নেয়। খাবার শেষে তুর্জয় মিহুর হাত ধরে রুমের মধ্যে নিয়ে যায়। মিহু অভিমান করে বসে আছে, কারণ খাবারের সময় তুর্জয় মিহুর পায়ে সুড়সুড়ি দিয়েছে। অভিমান করে বিছানায় বসে আছে। তুর্জয় অফিসের কাজ করছে আর মিহুর দিকে তাকিয়ে রয়েছে। মিহুর বাচ্চা মেয়ের মতো গাল ফুলিয়ে বসে আছে। তুর্জয়কে সাথে হাজারটা গালি ভিড়ে দিয়ে যাচ্ছে। তুর্জয় কাজ শেষ করে মিহুকে পিছন থেকে জড়িয়ে ধরে। মিহুর ঘাড়ে ছোট্ট করে একটা কামড় বসিয়ে দেয়। আপনি সত্যি একটা খবিশ। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি। আমি তোমার চোখে সেই প্রথম দিন থেকে খবিশ, তাই না? ছাড়েন আমাকে, আমি নিচে যাব। না, তোমাকে এখন আমি ছাড়বো না। আমি এখন ঘুমাবো, আর তুমিও আমার সঙ্গে ঘুমাবে। আমি এই ভর দুপুরবেলা ঘুমাতে পারবো না, আপনিই ঘুমান, আমি চলে যাচ্ছি। মিহুকে বুকের সাথে আরো মিশিয়ে নেয়। মিহুর গলায় মুখ লুকিয়ে
নেশাজনিত কণ্ঠে বলে ওঠে, নড়াচড়া করার একটু চেষ্টা করবে না। আমি এখন ঘুমাবো, আর তুমিও আমার সাথেই ঘুমাবে। গট ইট? মিহু ও দুর্জয়কে জড়িয়ে ধরে। মিহু জানে সে এখান থেকে আর এক পাও নড়তে পারবে না। তা দুর্জয় যা বলছে তাই মেনে নেয়। মিহুর তো আর খারাপ লাগেনি, বরং মিহুর অনেক ভালো লেগেছে। ছোঁয়া সন্ধ্যার দিকে তূর্ণের দেওয়া ঠিকানায় চলে যায়। তূর্ণ ছোঁয়াকে জঙ্গলের পাশে ঝিলের ধারে দেখা করতে বলে। এই রাস্তা দিয়ে সচরাচর তেমন কেউ আসে না। ছোঁয়া ভয়ে ভয়ে ব্রিজের উপরে বসে আছে। 5-6 মিনিট পর তূর্ণ গাড়ি করে ছোঁয়ার সামনে নামে, কিন্তু তূর্ণের মুখে মুখোশের আড়ালে তূর্ণকে দেখা যাচ্ছে না। তবুও ছোঁয়া একটু দেখার চেষ্টা করে। কি করতে হবে আমায়? দুর্জয়কে পাওয়ার জন্য কি কি করতে পারবে? আমি সব করতে পারি। আমি যে করেই হোক দুর্জয়কে নিজের করেই নেব। সেই জন্য তোমাকে তোমার পরিবারের বিরুদ্ধে যেতে হবে। পারবে কি তোমার পরিবারের বিরুদ্ধে যেতে? আমি পারবো আমার পরিবারের বিরুদ্ধে যেতে। যে পরিবার আমার দিকে আঙুল তুলে প্রশ্ন করে, সেই পরিবারে আমি থাকতে চাই না। কেন? তোমার পরিবারের লোকজন তো অনেক ভালো। সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আজ আমার পরিবার ভুলবশত আমার জন্যই এমন হয়েছে। আমি ঠকেছি অনেক। ওকে, যা করতে হবে আমি তোমাকে ফোনে জানিয়ে দেব। তূর্ণ পিছন ফিরে চলে যেতে নিলেই কারোর সাথে ধাক্কা খায়, আর নিজের মুখে পড়া মুখোশ নিচে পড়ে যায়। ছোঁয়ার তূর্ণের মুখ দেখে তূর্ণের শার্টের কলার ধরে। স্বার্থ, তুই আমার জীবন নষ্ট করেছিস। তোর জন্য আজ আমার এই অবস্থা। তূর্ণই স্বার্থ, যার সাথে ছোঁয়া পালিয়ে চলে যায় বিয়ের রাতে। ও, তুই তাহলে আমাদের পরিচয় জেনে ফেলেছিস? তাহলে তোকে আর এখানে রাখা যাবে না। তুই এখন আর কিছু করতে পারবি না। আমিই তোকে মেরে ফেলবো। ছোঁয়া নিজের ব্যাগ থেকে ছুরি বের করার আগেই তূর্ণ ছোঁয়াকে গুলি করে দেয়। পরপর 3টা গুলি করে ছোঁয়াকে ঝিলের জলে ফেলে দেয়। রাত 1টায় তূর্ণ চৌধুরী বাড়িতে আসে রক্তাক্ত অবস্থায়। রক্তাক্ত এসে দুর্জয় আর মিহুর সামনে পড়ে যায়। সাথে সাথে তাদের সামনে জ্ঞান হারিয়ে ফেলে। দেখে বোঝা যাচ্ছে কেউ তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। ছোঁয়াকে ঝিলের জলে ভাসিয়ে দেওয়ার পর তূর্ণ বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। শুধু ছোঁয়ার মায়াভরা মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। আজকে তূর্ণ বুঝতে পারছে ছোঁয়ার ভালোবাসা। ছোঁয়া একদিন তার সমস্ত কিছু ত্যাগ করে ভালোবাসার মানুষ তূর্ণের কাছে চলে এসেছিল। আজকে সেই তূর্ণ ছোঁয়াকে নিজে হাতে মেরে ফেলেছে। কি করে করতে পারলো? একবারও ভেবে দেখল না? মানুষের রূপটা বড় নয়, মানুষের ভালোবাসাটাই বড়। আজকে তূর্ণ ছোঁয়াকে না ফিরিয়ে দিত, তাহলে তাকে আজকে এই দিনটা দেখতে হতো না। তূর্ণ দেওয়াল থেকে তূর্ণ ছোঁয়া পিকটা নিয়ে কাঁদতে থাকে। তূর্ণ ছোঁয়ার পিক নিয়ে বলে ওঠে, ছোঁয়া, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার প্রতিশোধ পূর্ণ করেই ছাড়বো। মিহু দুর্জয়কে কিছুতেই এক হতে দেব না। তূর্ণ ছবিটা যত্ন সহকারে এক জায়গায় লুকিয়ে রাখে। ছবিটা লুকিয়ে ঝিলের ধারে যায়। একদিনে ঝিলের জলে তাকিয়ে আছে। বুকের মাঝে পাথর চেপে ধরে বেল্ট দিয়ে নিজের গায়ে একের পর এক আঘাত করতে থাকে। সমস্ত দেহ থেকে রক্ত ঝরতে থাকে, তবুও থামে না। এক পর্যায়ে ক্লান্ত হয়ে থেমে যায়। মুচকি হেসে আকাশ প্রাণে তাকিয়ে বলে ওঠে, দুর্জয়, আমি আসছি। তোদের জীবনটা শেষ করতে আমি আসছি। তোদের কিছুতেই আমি এক হতে দেব না। রাতে ডিনার শেষ করে সকালে বসে ডাইনিং রুমে বসে গল্প করছে। কখন যে রাত 1টা বেজে গেছে তাদের কোনো খেয়াল নেই। দুর্জয়ের মা বাবা দুর্জয়কে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার অনেক উপদেশ দেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুর্জয়ের মা বাবা নিচের রুমে চলে যায়। মিহু আর দুর্জয় সিঁড়িতে পা দিতে নেবেই তখনই কলিং বেলটা বেজে ওঠে। এত রাতে কে আসতে পারে? এখন যদি ছোঁয়া আবার আসে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি কোনো কিছু করার আগে ওকে এখান থেকে চলে যেতে বল। মিহু দুর্জয়ের কথা শুনে মাথা নিচু করে ফেলে। মিহু কি বলবে? সে তো জানে দুর্জয়ের মনের অবস্থাটা। দুর্জয় তেরে দ্বার খোলে। মিহু দুর্জয়ের পিছু পিছু আসে। দ্বার খুলতেই তূর্ণ তাদের সামনে এসে দ্বার বন্ধ করে দেয়। তূর্ণ, তুই? তোর এই অবস্থা কি করে হলো? হ্যাঁ, অবাক হয়ে দুর্জয় বলে ওঠে,
তূর্ণ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তারা আমাকে বাঁচতে দেবে না, প্লিজ আমাকে বাঁচা। আমি এখনই মরতে চাই না, আমি বাঁচতে চাই। কে তোর এমন অবস্থা করেছে? তূর্ণ আর কিছু বলতে পারল না। দুর্জয় আর মিহুর সামনে জ্ঞান হারিয়ে ফেলে, মাটিতে লুটে পড়ে। মিহু, তূর্ণকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে, তার গা থেকে রক্ত ঝরছে। আপনি কি বুঝতে পারছেন না? তূর্ণ এখানে পালিয়ে এসেছে। তাকে এই অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া যাবে না, বরং আপনি তাকে রুমে নিয়ে যান, আমি ওনাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। দুর্জয় একা পারছে না, তা দেখে মিহু দুর্জয়কে সাহায্য করে। তূর্ণ নিজের গায়ে এতই আঘাত করে যা দেখে যে কেউ আতঙ্কে চিৎকার করে উঠবে। দুর্জয় তূর্ণের শার্ট খুলে দেয়। দুর্জয় আর মিহু মিলে তূর্ণের আঘাতকৃত স্থানে মলম লাগিয়ে দেয়। আপনি বরং আজ তূর্ণের সাথে এখানেই থাকেন। অসম্ভব, আমি এখানে থাকতে পারবো না। আর তূর্ণ এখন ঘুমিয়ে আছে, আশা করি আজ রাতে তার আর কোনো সমস্যা হবে না। আপনি এখানে থাকলে সমস্যা কি? আমি এখানে থাকতে পারবো না, চল তো, আমার ঘুম পাচ্ছে। এখানে আর 1 মিনিটও আমি লেট করতে চাই না। দেখেন, তূর্ণ অসুস্থ, তার কাছে একজন থাকা দরকার। আর এত রাতে নিশ্চয়ই কোনো নার্স আসবে না, আপনিই বরং থেকে যান, কখন কি দরকার পড়ে। যদি তুমি এভাবে জোরে জোরে কথা বলতে থাকো তাহলে কিন্তু সে ঘুমিয়ে থাকতে পারবে না, আর সে এখনই ঘুম থেকে উঠে যাবে। তাই প্লিজ কথা বলা বন্ধ করে চলো এখান থেকে। আপনি অমন মানুষ কেন? তূর্ণ তো আপনার বন্ধু, তাকে এভাবে রেখে যাওয়া ঠিক হবে আমাদের? তার কিচ্ছু হবে না, আমি তাকে চিনি। সে রাতে ঘুমালে আর ওঠেই না, তার ঘুম অনেক ঘন। সেই জন্যই বলছি, কথা না বলে আমরা বরং চলেই যাই, ওকে? কিন্তু দুর্জয় মিহুকে আর কিছু বলতে না দিয়ে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। নিজের কাছে নিয়ে এসেই মিহুকে কোলে তুলে নেয়। ঘটনা এত জলদি ঘটে গেছে যে মিহু কিছুই বুঝতে পারেনি তার সাথে কি ঘটেছে। কি করছেনটা কি? আমাকে এভাবে কোলে তুলে নিলেন কেন? দুর্জয় কোনো কথা না বলে হেঁটেই যাচ্ছে। অরে খবিশ, আপনি আমাকে কোলে তুলে নিয়ে হাঁটছেন কেন? আমি কি হেঁটে যেতে পারবো না? প্লিজ আমাকে নামান। কোনো কথা না বলে চুপচাপ থাকো তো। কথা বলে আমি কিন্তু তোমাকে ফেলে দেবো। অবশ্য ভালোই হবে, তোমাকে আমি কোলে নিয়ে সারা রাত করতে পারবো। মিহু ভয় পেয়ে দুর্জয়কে জড়িয়ে ধরে। দুর্জয় মিহুকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। মিহু কিছু বলতে নেবে তার আগেই মিহু ঠোঁটে হাত দিয়ে বলে ওঠে, কোনো কথা নাই, একদম চুপ করে বসে থাকো, ওকে? দুর্জয় মিহুকে বুকের মধ্যে জড়িয়ে শুয়ে পড়ে। ভোর 5টায় তূর্ণের ঘুম ভেঙে যায়। তূর্ণ ঘুম থেকে উঠে একটা মুচকি হাসি দেয়। তারপর ল্যান্ড ফোন থেকে একটা বন্ধুকে ফোন করে কিছু জিনিস পাঠিয়ে দিতে বলে। তূর্ণ বলে ওঠে, দুর্জয়, তোর দিন শেষ। তূর্ণ চৌধুরী এসে গেছে, আজ থেকে তোকে আর আস্ত রাখবো না, তিলে তিলে তোকে মারবো। তুই জানিস না আমি কে? মিহু তূর্ণের জন্য খাবার নিয়ে রুমের মধ্যে যাচ্ছে, কিন্তু তূর্ণের কথা শুনে দরজার বাইরে দাঁড়িয়ে পড়ে। ফোন নিয়ে তূর্ণের কথা রেকর্ড করতে থাকে। তূর্ণ নিজের পকেট থেকে গান বের করে গানে ঠোঁটে চুমু দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করে বলে ওঠে, দুর্জয়, তোর জন্য আজ আমার খুব মায়া হচ্ছে জানিস। তোকে আজ আমি মেরে ফেলবো। আমার কষ্ট লাগছে এটা ভেবে, তুই আমার একসময় বন্ধু ছিলি। বিজ্ঞরা এমনি বলেনি বন্ধুই শত্রু হয়। তোকে মেরে ফেলার জন্যই আমি নিজেকে আঘাত করেছি। আর তোরা ভেবে নিলি আমি অসুস্থ। বাবা, তোদের সালাম দেওয়া দরকার। চিন্তা করিস না দুর্জয়, তোকে মেরে ফেলার পর তোর আদরের বউ মিহুকে আমি আমার নিজের করে নেব। মিহু তূর্ণের মুখে নিজের নাম শুনে অবাক হয়ে যায়। তূর্ণ তাকে পাওয়ার জন্য এসব খারাপ কাজ করছে, কিন্তু মিহু তো তূর্ণকে তেমন চেনে না, কোনোদিন দেখা হয়েছে বলে তার মনে পড়ছে না। তূর্ণ সোফায় বসতে বসতে বলে ওঠে, মিহু পাখি, তোমাকে আমার খাঁচায় বন্দি করে রাখবো। আমার মনের খাঁচায় তোমার সারা জীবন বন্দি করে রাখবো। তোমাকে কোথাও যেতে দেবো না। মিহু পাখি, তোমাকে পাওয়ার জন্য তোমার দিদি ছোঁয়াকে মেরে ফেলেছি। সো স্যাড। অবশ্য ছোঁয়াকে আমি ভালোবাসতাম, কিন্তু ছোঁয়া তোমার থেকে মোটা প্লাস কম সুন্দর ছিল। তুমি অনেকটাই হট।
মিহু আর নিজের কানে এসব কথা শুনতে পারছে না। মিহু রেকর্ডগুলো সেভ করে নেয়। সেভ করে দরজায় টোকা দেয়। বাহিরের আওয়াজ পেয়ে তুর্য তাড়াতাড়ি করে নিজের গান লুকিয়ে ফেলে আর বলে ওঠে, দরজার বাহিরে কে? আমি মিহু, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, দরজা খোলেন। দরজা খোলাই আছে, আসতে পারেন। মিহু দরজা খুলে ধীর পায়ে খাবার নিয়ে যায় রুমে। খাবার টেবিলে রেখে বলে ওঠে, আপনার শরীর এখন ঠিক আছে তো? তূর্ণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিহুর কোনো কথা তূর্ণের কানে যাচ্ছে না। মিহু তূর্ণের সামনে তুড়ি বাজিয়ে বলে ওঠে, কি হলো, কথা বলছেন না যে? সরি মিহু, আসলে ভাবছি কে আমার এত বড় ক্ষতি করতে পারে। আমাকে মেরে তার কি দোষ? আমি কোনোদিন কারো ক্ষতি করিনি, সবসময় মানুষের ভালো চেয়ে এসেছি। আজ তারাই আমার ভালোবাসা কেড়ে নিয়েছে, আমাকে মারতে চাই। শালা, তোকে আমি একটু পরে শ্বশুর বাড়ি পাঠাবো। তোর দিন এখন কাটবে পোড়া রুটি খেয়ে। তুই আমার দিদিকে মেরে ফেলেছিস, আর আমি ছোট বোন হয়ে তার জন্য কিছু করব না? আরে না না, আপনি কি কারো ক্ষতি করতে পারেন? আপনার এই গুণটাই তো আমার খুব পছন্দ। আপনি দেখতে অনেক স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম। খেয়ে নিন আপনি, আমি আসছি। যদি কোনো কিছুর দরকার পড়ে তাহলে ডাক দিবেন। তূর্ণকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে আসে মিহু। মিহু এসে তার মা বাবাকে পুলিশ নিয়ে চৌধুরী বাড়িতে আসতে বলে। মিহু রুমে এসে দেখে দুর্জয় এখনো পড়ে ঘুমোচ্ছে। মিহু দুর্জয়ের কানের কাছে ছোট্ট একটা কামড় দিয়ে দুর্জয়ের আরামের ঘুমটা হারাম করে দেয়। মিহু, তুমিও না, আমার এত সুন্দর ঘুমটা ভাঙলে কেন? কতদিন থেকে ঘুমাতে পারি না, আজ একটু আমি ঘুমিয়েছিলাম, তাও তুমি জাগিয়ে দিলে। আর ঘুমাতে হবে না, উঠেন বলছি। মিহু চলে আসতে নিলে দুর্জয় মিহুর হাত ধরে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। কি করছেনটা কি? আমার অনেক কাজ আছে। দেখতেই তো পাচ্ছি মহারানীর অনেক কাজ, তো আমার দিকে একটু নজর দিয়ে মহারানী। বাজে কথা না বলে নিচে আসেন, আমার খুব ক্ষুধা লেগেছে। আমারও ভীষণ খেতে লেগেছে, কিন্তু এখন আমার মিষ্টি খেতে মন চাইছে। মিষ্টি খেতে না করেছে কে? ফ্রিজে রাখা আছে তো, খেয়ে নিন, যত ইচ্ছে তত খান। আরে, ফ্রিজের মিষ্টি খাবো না। তাহলে? দুর্জয় নিচের ঠোঁট বাড়িয়ে দিয়ে বলে ওঠে, আমি এই মিষ্টির কথা বলছি। মিহু দুর্জয়ের কথা শুনে খুব লজ্জা পায়। আজকে দুর্জয় মিহুকে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। ধীরে ধীরে দুর্জয় মিহুকে ঠিকই মেনে নেবে। মিহু মুচকি হেসে বলে ওঠে, মা, আপনি রুমে? মা শব্দটা শুনে দুর্জয় মিহুকে ছেড়ে দেয়। মিহু এই সুযোগে দুর্জয়ের কাছ থেকে দূরে সরে যায়। বোকা বানালাম। আর হ্যাঁ, আজ একটা সারপ্রাইজ আছে, তাই তাড়াতাড়ি নিচে আসেন আর খাবার খেয়ে দিন। মিহু, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করনি, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। রাখেন রাখেন আপনার শাস্তি, আমি আজ ম্যাজিক দেখাবো। তাড়াতাড়ি চলেন। দুর্জয় মিহুর কথা মতো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসে। সকলের সাথে ব্রেকফাস্ট করে নেয়। দুর্জয়ের চোখ শুধু মিহুর দিকে। মিহুর কাছ থেকে দুর্জয় কিছু বুঝে উঠতে পারছে না, অথচ সবাই ডেকে এনেছে ডাইনিং রুমে। সবাই আড্ডা দিচ্ছে ডাইনিং রুমে। মিহু, এইসবের মানে কি? হ্যাঁ, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। ছোট বাচ্চাদের মতো প্রশ্ন না করে দেখে যান, সময় হলেই সবই জানতে পারবেন। কি জানতে পারবো? আরে সারপ্রাইজ কি বলে দিলে হয়? প্লিজ একটু বলো না। কলিং বেলের শব্দ আসতেই মিহু এক প্রকার দৌড়ে দরজা খুলে দেয়। নিজের মা বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে ভিতরে নিয়ে আসে। মিহু তার বাবাকে আলাদা করে নিয়ে বলে ওঠে, বাবা, পুলিশ এনেছো তো? মা, তোমার কথা মতো আমি সব ব্যবস্থা করে রেখেছি, আর 4 জন ছদ্মবেশ ধারণ করে এসেছে। তাদের ভিতরে নিয়ে এসো। কি হবে এসব করে? বাবা, তোমাকে অনেক শক্ত হতে হবে, আমাকে কথা দাও তুমি ভেঙে পড়বে না। মিহু এই কথাটা বলতেই মিহুর চোখে জল এসে পড়ে। কোনো রকমে নিজের জলকে লুকিয়ে আবার বলে ওঠে, তুমি মাকে একটু সামলিয়ে নিও। কি হয়েছে মা, তুই কান্না করছিস কেন? কিছু না বাবা, তোমরা বসো। আড়াল থেকে দুর্জয় সমস্ত কথা শুনে ফেলে। বলতে গেলে
দুর্জয় মিহুর উপর নজর রাখছে। মিহু তার বাবাকে ডাইনিং রুমে রেখে তূর্ণের কাছে আসে। তূর্ণ শুয়ে শুয়ে তার পরিকল্পনা সম্পন্ন করে যাচ্ছে। মিহু হাসি মুখে বলে ওঠে, হ্যালো, হ্যালো। একটা কথা বলবো? তরুণের হাত ধরে। আড়াল থেকে দুর্জয় এই দৃশ্য দেখে ছুটে আসতে নিলেও নিজেকে আটকে রাখে। আজ বাড়ি ভর্তি লোক, তাদের সামনে চৌধুরী বাড়ির পরিবার মান সম্মান নিচে ফেলতে চায় না। এটা কেন? তোমার যা ইচ্ছা তাই বলো। নেশাজড়িত চোখে তাকিয়ে বলে ওঠে, আমি ভাবছি আমার পরিবারের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব। আসলে আপনাকে খুব ভালো লেগেছে। আমি চাই আমার ডিভোর্সের পর আপনাকে বিয়ে করতে। সেজন্যই তো মা বাবাকে ডেকে এনেছি। দুর্জয় নিজেকে আটকে রাখতে পারল না। দুর্জয় রুমে ঢুকে তরুণের কাছ থেকে মিহুর হাত ছাড়িয়ে মিহুর গালে কষি একটা থাপ্পড় বসিয়ে দেয়। তোমার এত বড় সাহস কি করে হলো? হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? মনে নেই সেই প্রথম দিনের কথা? আমাকে তো আপনি কোনোদিন বউ হিসেবে মানেননি। তাহলে আজ কেন আসছেন স্বামীর দাবি নিয়ে? লজ্জা করে না? আপনার মতো লুজারকে আমি কখনো স্বামী হিসেবে মানি না। মিহুর হাতের মুঠি শক্ত করে। মিহু চোখের জল মুছে কিছু না বলে তরুণের হাত ধরে ডাইনিং রুমে চলে আসে। দুর্জয় দেওয়ালে একটা ঘুষি মেরে সেও ডাইনিং রুমে আসে। দুর্জয় মনে মনে বলে ওঠে, মিহু, এটাই তোমার সারপ্রাইজ ছিল বুঝি? কিন্তু আমার সারপ্রাইজ তো এখনো বাকি আছে। একটু পর দেখতে পারবে আমি কি করি। মিহু তূর্ণকে ডাইনিং রুমে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তূর্ণ মিহুর বেস্ট ফ্রেন্ড। তারপর ছদ্মবেশে আসা 4 জন পুলিশের সাথে পরিচয় করিয়ে দেয়। পুলিশদের চোখের ইশারা দিয়ে বলে ওঠে, তরুণকে যেন তারা পালাতে না দেয়। পুলিশ চোখের ইশারা বুঝতে পেরে তূর্ণকে সেখানে দাঁড় করিয়ে তরুণের সাথে পরিচিত হচ্ছে। মিহু সবার সামনে বলে ওঠে, আমি আপনাদের একটা রেকর্ড শোনাতে চাই। প্লিজ সবাই ধৈর্য সহকারে শুনবেন। মিহু তার ফোন বের করে তরুণের কুকর্মের কথা সবাইকে জানিয়ে দেয়। শুধু রেকর্ড করেনি, তরুণের প্রতিটি বলা কথা ভিডিও করে রেখেছে। তরুণ এসব কথা শুনে পালাতে চাইলে পুলিশ 4 দিক থেকে তাকে ঘিরে ফেলেছে। মিহুর মা কান্নায় ভেঙে পড়ে। পুলিশ অফিসার, এই শয়তানকে নিয়ে যান, যেন তার কঠিন শাস্তি হয় সেই ব্যবস্থা আমি করব। মিহু তার মা বাবাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। রাতে একা একা বসে কান্না করছে মিহু। দুর্জয় রুমে প্রবেশ করতেই মিহু দুর্জয়কে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি আপনাকে খুব ভালোবাসি। আমি তখন সব নাটক করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করেছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি। দুর্জয় মিহুকে জড়িয়ে ধরে। আমিও তোমাকে খুব ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে কখনো যাবে না। আমাকে ছেড়ে গেলে আমি বাঁচতে পারবো না। আমি ভেবে নিয়েছিলাম তুমি বোধহয় সত্যি সত্যি আমাকে ডিভোর্স দেবে। আমিও অনেক ভুল করেছি। না, আপনি কোনো ভুল করেননি। এমন সারপ্রাইজ হলে আমিও এমনই করতাম। আমাদের মাঝে আর কোনো ভুল বোঝাবুঝি হবে না। তোমাকে আজ আমি ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলবো, আর তোমাকে ভালোবাসার বন্ধন থেকে বেরোতে দেব না। সারা জীবন তোমাকে আমি এখানেই বন্দি করে রাখবো। তাদের দুজনের মাঝে আজ কোনো দ্বিধা নেই। তারা একে অপরকে আজকে আপন করে নেয়। তাদের ভালোবাসা দেখে আজ প্রকৃতিও হিংসা করছে।